প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে একটা মিটিং শেষ করে মাত্র আমার কেবিনে এসে বসেছি। এর মধ্যেই পিয়ন চাচার আগমন। তেমন কিছু না, বসের কেবিনে ডাক পড়েছে আমার। উফ, আর সহ্য হচ্ছে না। বসের তো কোনো মাথা ব্যথাই নেই। সে সব কিছু আমার উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আছে। সব ঝামেলা আমার উপর এসেই পড়ে। আমি আমার কেবিন থেকে বেরিয়ে বসের কেবিনের সামনে গেলাম। স্যার, ভিতরে আসবো? শ্রাবণ, ভিতরে এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি স্যারের কেবিনে ঢুকে একটা চেয়ারে বসে পড়লাম, কিন্তু স্যারের দিকে তাকে একটু অবাক হলাম, কারণ স্যারকে একটু চিন্তিত দেখাচ্ছে। স্যার কখনো মন খারাপ করে থাকে না, তার মুখে সব সময় আমি হাসি দেখে আসছি। আজকে হঠাৎ এমন দেখাচ্ছে কেন? তাই আমি স্যারকে প্রশ্ন করলাম, স্যার, আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আপনার কি শরীর খারাপ নাকি? না, আমি একদম ঠিক আছি, কিন্তু শ্রাবণ, অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে স্যার? আমাকে খুলে বলুন। শ্রাবণ, আজকে আমার এই অফিসের শেষ দিন। আমি বোধহয় আর কোনোদিন এই চেয়ারে বসতে পারবো না। স্যারের কথার কোনো মানেই আমি খুঁজে পেলাম না। কি বলতেছে স্যার এগুলো? তাই আমি আবার জিজ্ঞেস করলাম, মানে স্যার আপনি এগুলো কি বলছেন? আমি একদমই ঠিক বলতেছি। আমার তিলি তিলি গড়া এই অফিস আজকে সকালে দেউলিয়া হয়ে গেছে। আমার চোখের সামনে আমি কিছু করতে পারি নাই। স্যারের কথায় যেন আমি আকাশ থেকে পড়লাম। স্যার কি বলতেছে এগুলো? তাই আমি আবার বলে উঠলাম, স্যার আপনি এগুলো কি বলছেন? স্যার কিছু না বলে আমার দিকে একটা ফাইল এগিয়ে দিল। আমি ফাইলের কাগজ দেখে অনেক অবাক হলাম। এখন আর কিছু করার নেই। স্যারের কোম্পানি একটা মেয়ে কিনে নিয়েছে। এত বড় কোম্পানি কিছু সময়ের মধ্যেই অন্যের হয়ে গেল। তবু আমি স্যারকে বললাম, স্যার আমি একটু চেষ্টা করে দেখব, যদি কিছু করতে পারি। শ্রাবণ, তোমার কিছু করার দরকার নেই। আমি একটু চেষ্টা করলে হয়তো কোম্পানিটা বাঁচাতে পারতাম। কিন্তু কি স্যার? কিন্তু আমার বয়স তো আর কম হয়নি। মাথার চুল পেকে গেছে। আর কতদিন? কিন্তু স্যার, এর জন্য কি এইভাবেই কোম্পানিটা হাতছাড়া করবেন? শ্রাবণ, তুমি তো জানো আমার কোনো ছেলেমেয়ে নেই। তাই শুধু শুধু এখানে পড়ে থাকে কোনো লাভ নেই। জীবনের শেষগুলো অন্তত একটু নিজেকে রেস্ট দেই। স্যার ঠিক বলেছেন, কিন্তু শুধু শুধু এইভাবে? বাদ দাও। আর তাছাড়াও তোমার কোনো সমস্যা হবে না। কোম্পানির সাথে তো তোমার চুক্তি করাই আছে। স্যার আপনি আমাকে এতদিনে এই চিনলেন? আহা, আমি সেভাবে বলি নেই। আমি তো জানি তুমি কেমন ছেলে। তাই তো তোমার উপর সব কিছু ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তুমি একা আর কতটা দেখবা? আমার নিজের কারণেই আজকে কোম্পানির এই অবস্থা। স্যার আপনি অনুমতি দিলে আমি কিছু একটা করতে পারি, প্লিজ স্যার। শ্রাবণ, তুমি খুব ভালো করে জানো আমি যেটা বলি সেটাই করি। ওকে স্যার, আপনি যখন আমাকে কোনো চেষ্টা করতে দিবেন না, থাক তাহলে। হুম। স্যার আপনি বাসায় যাবেন কখন? আপনার শরীর ঠিক লাগছে না। জানো শ্রাবণ, এখন অনেক আফসোস হয়। আগে একসময় ভাবতাম টাকা উপার্জনেই জীবনের মূল উদ্দেশ্য। কিন্তু আসলে আমি ভুল ছিলাম। টাকা পয়সা দিয়ে সব কিছু পাওয়া যায় না। এই টাকার পিছনে ছোট্ট ছোট অনেক আগেই নিজের পরিবারকে হারিয়েছি। স্যার আপনার এই গল্প আমাকে না হলেও 100 বার বলেছেন, তবে আপনার গল্প শুনতে আমার ভালোই লাগে। হাহা, এজন্যই আমি বারবার বলি, জানি না তোমার সাথে আর দেখা হবে কিনা। তবে যাওয়ার আগে তোমাকে আমি একটা উপদেশ দিয়ে যেতে চাই। স্যার এইভাবে বলবেন না। আমার জীবন থেকে আমি এই শিক্ষা পেয়েছি, জীবনে কখনো টাকার পিছনে ছুটতে নেই। তুমি ভালো কাজের পিছে ছোট, দেখবে টাকা কেন পৃথিবীর সব কিছু তোমার পিছে ছুটবে। জি স্যার, চেষ্টা করব। আচ্ছা, এইবার তুমি অফিসের বাকি স্টাফদের জানিয়ে দাও যে আজই আমার এই অফিসের শেষ দিন। জি স্যার। এরপর আমি স্যারকে সালাম দিয়ে কেবিনের বাইরে চলে এলাম। আসার সময় স্পষ্ট দেখতে পেয়েছি স্যারের চোখের কোণে পানি। পানি থাকাই স্বাভাবিক, কারণ স্যার প্রায় 20 বছরের বেশি সময় ধরে এই কোম্পানি দেখাশোনা করে আসছে। আর আজকে কিছু বাজে লোকের কারণে স্যারকে এই কোম্পানি হারাতে হচ্ছে। এরপর আমি অফিসের সকল স্টাফদের এক জায়গায় ডেকে কথাগুলো বললাম। আমি আমার কেবিনে বসে ভাবছি, মানুষ কত লোভী হতে পারে। কারণ আমার অফিসের বস মিস্টার আদনান স্যার একটু সহজ সরল, তাই সে সহজেই সকলকে বিশ্বাস করে। আর আমাদের অফিসের কিছু খারাপ লোক স্যারের এই বিশ্বাসকে কাজে লাগিয়ে টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়, যার ফলে আস্তে আস্তে আমাদের অফিস ব্যাংকের ঝামেলায় পড়ে যায়। এটা আস্তে আস্তে হতে হতে এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমাদের কোম্পানি ব্যাংক নিলামে তুলে দিয়েছে। এটাই হচ্ছে মূল কাহিনী।
আজকে আর অফিস করতে ইচ্ছে করছে না, তাই ভাবছি বাসায় চলে যাব। যেই ভাব সেই কাজ, আমি সোজা বসের কেবিনে চলে গেলাম। সেখান থেকে ছুটি নিয়ে অফিসের বাইরে চলে এলাম। বাইরে এসে একটা রিক্সা নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ও, আপনাদেরকে তো আমার পরিচয় দেওয়া হয়নি। আসুন পরিচিত হয়নি। আমি শ্রাবণ আহমেদ ইমন। পড়াশোনা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে 1.5 বছরের মতো চাকরি করছি। চাকরির বেতন মোটামুটি ঠিকঠাক। পরিবার বলতে আমি, আম্মু আর আমার ছোট একটা বোন। আম্মু বাসার কাজগুলো সব একাই সামলিয়ে নেয়, আর ছোট বোন মাত্র অনার্স 2য় বর্ষে। আব্বু অনেক আগেই মারা গেছেন, আর আমার চাকরির আগে আম্মু ছোট একটা চাকরি করত। আম্মু একাই আমাদের 2 ভাই বোনকে লেখাপড়া শিখিয়েছেন। কতটা কষ্ট করতো আম্মু আমাদের জন্য তা আমি নিজের চোখে দেখেছি। আমাদের আর্থিক অবস্থা তখন মোটেও ভালো ছিল না, তাই আমাদের সকল আত্মীয়রাও আমাদের সাথে যোগাযোগ রাখে নাই। তবে আলহামদুলিল্লাহ এখন আমি, আম্মু আর আমার বোন মোট 3 জন খুব ভালোভাবেই দিন কাটাচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসার সামনে চলে এসেছি। আমাদের বাসাটা বেশি বড় না, তবে ছোট একটা ফ্যামিলি, বেশ ভালোভাবেই থাকা যাবে। রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে আমি চকলেটের দোকানে গেলাম। ওহো, আপনাদেরকে তো বলাই হয়নি, আমাদের বাসার পাশে ছোটখাটো একটা বাজারের মতো আছে। সেখান থেকে কিছু চকলেট কিনে নিয়ে বাসার কাছে চলে এলাম। বাসায় এসে কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু একটা হাসি দিয়ে তার শাড়ির আঁচল দিয়ে আমার কপালের ঘাম মুছে দিল। ইস শ্রাবণ, তুই তো পুরাই ঘামে ভিজে গেছিস। তাড়াতাড়ি রুমে ফ্যানের নিচে গিয়ে বস। আচ্ছা আম্মু, বাইরে একটু রোদ তো, তাই ঘেমে গেছি। তোকে কত করে বলি একটা ছাতা নিয়ে যেতে, কিন্তু তুই আমার একটাও কথা মেনে চলিস না। তোকে নিয়ে যে কি করি। আম্মু, তুমি আবার শুরু করে দিলে। এখন কি আর আমি সেই ছোট্ট শ্রাবণ আছি? তোমাকে এত চিন্তা করতে হবে না আম্মু। অনেক বলেছিস, এইবার রুমে যা। আম্মু আমার গলায় থাকা টাই খুলতে খুলতে বলল কথাটা। আম্মু, এই নাও, আমার পাকা বুড়িকে দিও এইগুলা। আমি আপুর চকলেট আম্মুর হাতে ধরিয়ে দিয়ে বললাম, উফ, তোর কারণে জান্নাত একদম নষ্ট হয়ে যাচ্ছে। নিজে তো নষ্ট হয়েছিস, এখন নিজের বোনের পিছনে লেগেছিস। আম্মু তুমি কেন বুঝো না? আমার একটা মাত্র বোন। আমি ওর বড় ভাই হয়ে যদি ওর পছন্দের জিনিস এনে দিতে না পারি, তাহলে কিসের বড় ভাই আমি? তোর সাথে আমি জীবনেও কথাই পারবো না। যা নিজের রুমে যা, আমি খাবার রেডি করতেছি। ওকে আমার কিউট আম্মু। এরপর আমি সোজা উপরে, মানে আমার রুমে চলে এলাম। এসেই বিছানায় গা এড়িয়ে দিলাম। আহা কি শান্তি! মনে হচ্ছে মাত্র স্কুল থেকে ফিরে ফ্যানের বাতাস খাচ্ছি। ছোটবেলায় যেমনটা করতাম। এতক্ষণ তো আমার আর আম্মুর কথা শুনলেন, কি বুঝলেন? আমি বলি, আমার আম্মু আমাদের 2 ভাই বোনকে যে কতটা ভালোবাসে সেটা বলে বোঝানো সম্ভব নয়। তবে আম্মু সব সময় আমাকে এইভাবেই শাসন করে, আমার বেশ ভালোই লাগে। আম্মু ভাবে আমি এখনো তার সেই ছোট্ট শ্রাবণ আছি। আসলে পৃথিবীর সকল বাবা মার কাছেই তাদের সন্তান ছোট থাকে সব সময়। যাই হোক, আর এই প্রসঙ্গে যাব না। আমি ওয়াশরুম গিয়ে শাওয়ার নিয়ে বাইরে এলাম। এরপর রেডি হয়ে নিচে গেলাম খাবার খেতে। আম্মু অনেক আগে থেকেই ডাকাডাকি করছে, তাই তাড়াতাড়ি খাবার খেতে চলে গেলাম। খাবার টেবিলে, শ্রাবণ, তোর মুখ কালো কেন? আর আজকে এত সকাল সকাল অফিস থেকে চলে এলি যে? কোনো সমস্যা হয়েছে অফিসে? ধুর, কিচ্ছু ভালো লাগে না। আজ পর্যন্ত কোনোদিন আম্মুর চোখকে ফাঁকি দিতে পারলাম না। আম্মু অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে বলবি তো? এরপর আম্মুকে সব কিছু খুলে বললাম। আম্মুর মনটাও খারাপ হয়ে গেল। এরপর আমি খাবার শেষ করে নিজের রুমে চলে এলাম। রুমে এসে দেয়ালে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর 2টা বাজে মাত্র। তাই আমি আর কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়ি। সোজা ঘুমের দেশে পাড়ি দিলাম। হঠাৎ ঘুমের মাঝে টের পেলাম কেউ আমার চোখে মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি জান্নাত আমার দিকে তাকিয়ে হাসতেছে। ওর হাতে একটা পানির মগ। ও, তাহলে এটা তোর কাজ? পেতনি, যা আমার রুম থেকে। উফ, তুই পেতনি, তোর বউ পেতনি। নিজের চেহারা দেখেছিস কোনো সময় আয়নায়? দেখ জান্নাত, মেজাজ খারাপ করবি না। তুই কি আমাকে একটু শান্তি দিবি না? ঘুম থেকে তুলে দিল কেন? তোকে ধন্যবাদ দিতে এসেছিলাম, কিন্তু তোর রুমে এসে দেখি তুই ঘুমাচ্ছিস। তুই তো জানিস আমি আবার কাউকে শান্তিতে কিছু করতে দেই না, তাই তোর উপরে পানি ছেড়ে দিলাম। আল্লাহ, আমার তুমি উঠায় নাও। তুই আস্ত একটা শয়তান।
শোন ভাইয়া, তোর সাথে বাজে কথা বলার মতো সময় আমার নেই। আমি গেলাম, আর তোর টেবিলে চায়ের কাপ রাখা আছে, খেয়ে নিস, না হলে ঠান্ডা হয়ে যাবে। এটা বলে জান্নাত আমার রুম থেকে চলে গেল। আমি একটা হাসি না দিয়ে পারলাম না। আমি বাসে থাকলে পাগলিটা সারাদিন আমার পিছে পড়ে থাকবে। তবে আমার কখন কোনটা লাগবে সেটা আমার বোন কখনোই ভুলে না। আমার কখন কী প্রয়োজন এটা আমার থেকে ভালো আমার বোন ভালো জানে। আমি চায়ের কাপ নিয়ে ব্যালকনিতে চলে এলাম। চায়ের কাপে মুখ দিতে দিতেই বাইরের রাস্তায় একটা জিনিস দেখে মনটা একটু খারাপ হয়ে গেল। অবশ্য আগে যেমন মন খারাপ হতো এখন আর অতটা মন খারাপ হয় না। আমি ভালো করে রাস্তায় খেয়াল করে দেখলাম যে একটা ছেলে আর একটা মেয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। দেখে যে কেউ বুঝতে পারবে যে এরা নিশ্চয়ই প্রেমিক প্রেমিকা। স্বামী স্ত্রী বলাটা একটু ভুল হবে, কারণ দুজনকে দেখেই বোঝা যাচ্ছে যে এরা হয়তো ইন্টারের স্টুডেন্ট বা অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। এদেরকে দেখে আমার 2 বছর আগের প্রেমিকা সিমলার কথা মনে পড়ে গেল। আমার একটা গার্লফ্রেন্ড ছিল ভার্সিটি লাইফে। আমি জীবনে একজনকেই মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু আফসোস আমি তাকে আমার নিজের করে রাখতে পারি নাই। হয়তো সে আমার জন্য এই পৃথিবীতে আসে নাই, যার কারণে আমি তাকে পাইনি। রাস্তার দুটি ছেলে মেয়েকে দেখে সিমলার কথা একটু বেশি মনে পড়ে গেল, কারণ এইরকমভাবে হাতে হাত রেখে রাস্তার পাশ দিয়ে যে আমরা কত হেঁটেছি তার ঠিক নেই। আস্তে আস্তে আমার পুরনো অতীত আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ভাবনা জগৎ থেকে বেরিয়ে ফোনের দিকে তাকালাম। আয়মান ফোন দিয়েছে। আয়মান হচ্ছে আমার একমাত্র ফ্রেন্ড। সেই কলেজ লাইফ থেকেই আমরা বেস্ট ফ্রেন্ড। যাই হোক, আমি আয়মানের ফোন রিসিভ করলাম। হ্যাঁ বল। বলছি, তুই কি এখন অফিসে? না রে বন্ধু, আমি বাসায়। অফিস থেকে এসেছি অনেক আগে। ও, তাহলে তো ভালোই হলো। তুই বরং এই রেস্টুরেন্টে চলে আয়। কেন, কি হয়েছে? আরে আগে আসবি তো নাকি? আগে এখানে আয়, তারপর বলছি। আচ্ছা ওয়েট কর, আমি রেডি হয়ে আসছি। এরপর আমি চায়ের কাপ শেষ করে রেডি হতে লাগলাম। রেডি হয়ে আম্মুকে বলে বাসার বাইরে বের হলাম। বাসার বাইরে এসে একটা রিক্সা নিয়ে আয়মানের বলা রেস্টুরেন্টে চলে এলাম। রিক্সা ভাড়া মিটিয়ে রেস্টুরেন্টের ভিতরে গেলাম। সেখানে গিয়েই দেখি আয়মান একটা টেবিলে বসে আছে একা একা। আমি সোজা ওর সামনে গিয়ে বসে পড়লাম। এবার তো তাড়াতাড়ি বল, কি হয়েছে? দোস্ত, এটা খুশির খবর আছে। কি খুশির খবর বল? দোস্ত, রিয়া আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। কোন রিয়া? আরে ভুলে গেলি? তোর অফিসে কিছুদিন আগে একটা স্টাফ জয়েন করেছে না, ওইটা। মানে কি বলিস? ওই মেয়ে আবার কাউকে ভালোবাসতে পারে নাকি? কেন? আরে আমি প্রায় খেয়াল করি আমাদের অফিসের অনেক হ্যান্ডসাম ছেলেরা ওর পিছে ঘুরঘুর করে, কিন্তু রিয়া কাউকে পাত্তা দেয় না। তাহলে ও কি করে তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করলো? আরে দোস্ত, এটা হচ্ছে ভালোবাসা। ওনাকে আমাকে অনেক আগে থেকেই পছন্দ করতো, আর কালকে তো আমি সাহস করে বলেই ফেলি আই লাভ ইউ। তারপর কি হলো? এরপর রিয়া আমার সামনে এসে জোরে একটা ধমক দিয়ে বলে সেও নাকি আমাকে পছন্দ করে অনেক আগে থেকেই। আমি তাকে আগে ভালোবাসার কথা বলিনি কেন, এই কারণে আমাকে অনেকগুলো বকা দিল। ওয়াও বন্ধু, তুই তো পুরোপুরি ফাটাই দিছস। অনেকদিন ধরে রিয়ার পিছে পড়েছিলাম, আমরা ভালোবাসা রিয়া বুঝতে পেরেছে। এই কারণে রেখেছিস আমাকে? হুম। তাহলে চল আজকের ট্রিটটা তুই দিয়ে দে। আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছি। এরপর দুইজনে রেস্টুরেন্টে থেকে খাবার খেয়ে কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। কিন্তু বাসায় এসে পড়লাম এক বিপদে। বাসায় এসে কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমি আম্মুর মুখের দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে শুধু শুধুই হাসতেছে। ব্যাস, এটা দেখে আমি বুঝে গেলাম নিশ্চয়ই কোনো ঘাপলা আছে এই হাসির পিছনে। আমি কিছু না বলে আমার রুমে চলে এলাম। আম্মু আমার পিছে পিছে আমার রুমে চলে এলো। আম্মু কিছু বলবা? একটা কথা বলার ছিল, তুই ফ্রেশ হয়ে নে, তারপরে বলতেছি। এরপর আমি ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু রুমে এসে দেখি আম্মুর হাতে একটা ছবি। তখনই আমার সন্দেহ হলো, তাই আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু হাতে ওটা কার ছবি? দেখ তো পছন্দ হয় কিনা মেয়েটিকে। আমি বুঝে গেছি আম্মু আবার আমার জন্য মেয়ে দেখছে। তাই আমি সরাসরি বলে দিলাম, আম্মু তোমাকে আর কতবার বলবো যে আমি বিয়ে করতে পারবো না? কেন পারবি না বিয়ে করতে? আর তাছাড়া আমি তো বলেছি, তোর যদি কোনো মেয়ে পছন্দ থাকে তাহলে আমাকে বল, আমি মেয়ের বাসায় গিয়ে কথা বলবো। আম্মু তুমি তো সবটাই জানো, তাহলে কেন বারবার একই প্রশ্ন করে যাচ্ছ? আমি কিছু শুনতে চাচ্ছি না, তুই বিয়ে করতেছিস, ব্যাস এটাই। আর এই যে মেয়েটার ছবি। আম্মু আমার হাতে একটা ছবি ধরিয়ে দিয়ে
আম্মু, তুমি বোঝার চেষ্টা করো, আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ আম্মু। ওকে, আমি তোকে 1 মাস সময় দিলাম। এর মধ্যে হয় তুই নিজের ইচ্ছায় কাউকে বিয়ে করবি, আর তা না হলে আমি জোর করে তোর বিয়ে দেব, বলে দিলাম কিন্তু। এরপর আম্মু আমার রুম থেকে চলে গেল। আমি একটা চেয়ারে বসে ভাবতে লাগলাম, আম্মু যেভাবে বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে তাতে আমার মনে হয় না যে আমি বেশি দিন এইভাবে থাকতে পারবো। আর আমার বিয়ে না করার একটাই কারণ, সেটা হচ্ছে শিমলা। আমি মনে প্রাণে ওকেই ভালোবেসেছিলাম। আমি যে আমার বউয়ের জায়গায় অন্য কাউকে দেখতে পারবো না, কিন্তু শিমলা হয়তো আমার ভাগ্যে নেই। তাই তো সে আজ অন্য কাউকে বিয়ে করে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে হয়তো। কত দিন হয়ে গেল ওকে দেখি না, আর দেখি বা কি করবো। দেখলেই তো কথা বলতে ইচ্ছে করবে। আমিও বিয়ে করে ফেলবো। যদি শিমলা আমাকে ছেড়ে সুখে থাকতে পারে, তাহলে আমি পারবো না কেন? আম্মু নিশ্চয়ই আমার খারাপ চাইবে না। এই 1 মাসের মধ্যে নিজেকে প্রস্তুত করতে হবে। হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হবে শিমলার জায়গায় অন্য কাউকে বসাতে, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে। একজন মানুষের জন্য কখনোই আমাদের জীবন থেমে থাকে না। এইগুলো ভাবতে ভাবতে নিজের রুমে বসেই রাত হয়ে গেল। হঠাৎ মোবাইলের রিংটোনে আমার ঘোর কাটলো। মোবাইলে তাকিয়ে দেখি আসিফ ফোন দিয়েছে। আসিফ হচ্ছে আমার অফিসের কলিগ। আমরা প্রায় সমবয়সী, বন্ধু বলতে পারেন। আমি আর আসিফ এক সময় এই অফিসে জব নিয়েছিলাম। স্যার আমার কাজে খুশি হয়ে আমাকে প্রমোশন দিয়ে ম্যানেজার বানিয়ে দেয়। আসিফ ওর পদেই থেকে যায়, আর এই অফিসে একমাত্র ওই আসিফকেই আমি বিশ্বাস করি। আর যারা আছে সবাই কম বেশি হিসাবের গরমিল ঘটায়। যাই হোক, আমি ফোন রিসিভ করলাম। আসিফ বল। আমি তোকে একটা মেইল পাঠিয়েছি, মেলটা চেক করে দেখ তো। আচ্ছা তুই ফোন রাখ তাহলে, আমি চেক করে দেখছি। ফোন কাটার দরকার নেই, তুই চেক কর, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। ওকে। এরপর আমি ল্যাপটপ অন করে মেইল চেক করি। মেইল চেক করে আমি মাথায় হাত দিলাম। হায় আল্লাহ, মানুষ এত লোভী কিভাবে হয়? কি কিছু বুঝতে পারলি? ভাই, এই দুজনের কারণেই আমাদের বসের হাত থেকে কোম্পানিটা চলে গেছে। ভাই, সেই সকাল থেকে চেষ্টা করে প্রমাণ পেয়েছি। তো এখন কি করবি এগুলো দিয়ে? আমার মাথায় আসছে না, তাই তো তোকে ফোন করে দিলাম। একটু সময় ভেবে বললাম, শোন ভাই, যা হওয়ার তার হয়ে গেছে, এখন যাই করি না কেন। স্যার, কোম্পানি তো আর ফেরত আসবে না, কিন্তু যাদের কারণে এটা হয়েছে তাদেরকে তো আর আমরা এইভাবে ছেড়ে দিতে পারি না। তো কি করতে যাচ্ছিস তুই? এখন তো রাত হয়ে গেছে, তাই এখন সব কিছু থাক। কাল সকালে পুলিশ নিয়ে গিয়ে ওদের দুজনকে গ্রেপ্তার করব। আমিও সেটাই ভাবছি, পুলিশের হাতে দিয়ে দিলেই বুঝতে পারবে চুরি করার কি ফল হতে পারে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, তুই আব্দুল আর রহিম এর ব্যাংকের টাকা লেনদেনের লিস্ট পেলি কোথায়? ভাই, তোকে বলেছিলাম না আমার এক বন্ধু ব্যাংকে চাকরি করে। হুম আব্দুল আর রহিমের ব্যাংকের অ্যাকাউন্টও আমার বন্ধুর ব্যাংকে। ব্যাস, আমি ওকে বলে এইসব পেয়ে গেছি। কেমন হয়েছে? তোর বন্ধু তো তাহলে আর এক বড় চোর। এরপর আর কিছু কথা বলে ফোন রেখে দিলাম। আপনারা হয়তো কিছুই বুঝতেছেন না, আসুন আমি সব কিছু খুলে বলছি। প্রথমত, আব্দুল আর রহিম আমাদের অফিসে কাজ করে মোটামুটি একটা পর্যায়ে। এই দুজনে কিছু 2 মাস আগে 10 কোটি টাকার একটা অর্ডারের কথা বলে 10 কোটি টাকা বসের কাছ থেকে নেয়। বস ভেবেছিল ওই অর্ডারটা ঠিকঠাক ভেবে হলে মোটামুটি ভালো একটা লাভ হবে, তাই স্যার আব্দুল আর রহিমকে 10 কোটি টাকার চেক দেয়। প্রায় 15 দিন পরে আব্দুল আর রহিম স্যারকে বলে যে এই টাকাগুলো নিয়ে নাকি সেই কোম্পানির মালিক ভেগে গেছে। যাদের কাছ থেকে অর্ডার পাওয়ার কথা ছিল সেদিন আব্দুল আর রহিম অনেক কান্নাকাটি করে, যার ফলে স্যারও আর কিছু বলে নাই। আমি আগেই বলেছি স্যার খুব ভালো মানুষ, যার ফলে সবাইকে খুব সহজেই বিশ্বাস করে নেয়। এর একইভাবে আমাদের কোম্পানির অনেক লোন পড়ে যায় ব্যাংকে। সঠিক সময়ে ব্যাংকে টাকা পরিশোধ না করার কারণে আজকে আমাদের কোম্পানি আর আমাদের বসের নেই। কিন্তু এখানে উপরের কথাগুলো সব মিথ্যা। আব্দুল আর রহিম কোনো ডিলই করে নাই অন্য কোম্পানির সাথে। ওরা দুজন যে ফাইল দেখিয়েছে সবগুলোই জাল, যেটার স্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। আর আমাদের কাছে এতদিন কোনো প্রমাণই ছিল না যে সত্যি সত্যি আব্দুল আর রহিম টাকা নিয়েছে। কিন্তু আসিফ এখন আমাকে যেটা পাঠিয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে মাসখানেক আগে আব্দুল আর রহিমের ব্যাংক অ্যাকাউন্টে 5+5 মোট 10 কোটি রাখা হয়েছে। এটা থেকে স্পষ্ট যে টাকাগুলো আব্দুল আর রহিম সরিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি। এরপর ল্যাপটপ অফ করে রেখে স্যারকে ফোন দিলাম। স্যারকে সব খুলে বললাম। স্যার তো ফোনে কান্নাই করে দিয়েছে। তার একটাই কথা যে
সব কোম্পানি থেকে আমার কোম্পানির কর্মচারীদের আমি বেশি বেতন দেই, তাহলে এটা করার মানে কি? আমি একটু বেশি সহজ সরল, এই জন্য। স্যারকে অনেক বুঝিয়ে ফোন রেখে দেই। ইচ্ছে তো করছিল ওই দুটোকে কুপিয়ে হত্যা করি। মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত 10টা বেজে গেছে। তখনই জান্নাত আমার রুমে এলো। ভাইয়া, আম্মু নিচে ডাকতেছে তোকে, খাবার খেতে আয়। তুই নিচে যা, আমি আসতেছি। ওকে। এরপর রাতের খাবার খেয়ে নিজের রুমে চলে এলাম। খাবার টেবিলে তেমন কোনো কথা হয়নি, শুধু আমার বিয়ের কথা ছাড়া। আম্মু তো আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে। কানের কাছে সবসময় বিয়ে বিয়ে বিয়ে, যেন আমি কোনো মেয়ে। আর কিছু না ভেবে বিছানায় ঘুমিয়ে গেলাম। সকালবেলা আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসিফকে ফোন দিলাম। হ্যালো আসিফ, তুই কোথায় এখন? আমি বাসায় রেডি হয়ে বের হচ্ছি এখনই। ওকে, আর শোন, তুই সরাসরি থানায় চলে আয়। আমি সব প্রমাণ নিয়ে থানায় যাচ্ছি। আচ্ছা। এরপর আমি নিজের রুম থেকে বেরিয়ে বাসার বাইরে বের হব, তখনই আম্মুর ডাক। শ্রাবণ, কোথায় যাচ্ছিস এত সকাল সকাল? আম্মু, একটা কাজ আছে। তোর কথায় কি আর কাজ আছে? সেইটা আমার জানার দরকার নেই। বাইরে বের হওয়ার আগে শুধু খাবারটা খেয়ে যা। আম্মু, এখন আমার হাতে একদম সময় নেই, অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। খাবার টেবিলে আসবি নাকি আমি এখান থেকে উঠে তোর কাছে আসবো? ধুর, ভাল লাগে না আম্মু, তুমি আস্ত একটা। আর কিছু বললাম না, চুপচাপ খাবার খেয়ে নিলাম। এবার হয়েছে, আমি এখন আসি। সাবধানে যা। এরপর আমি বাসা থেকে বাইরে বের হলাম। এখান থেকে একটা রিক্সা করে সোজা থানায় চলে এলাম। থানার কাছে এসে দেখি আসিফ আগে থেকে এখানে চলে এসেছে। এরপর আমি আর আসিফ দুজনে থানার ভিতরে গিয়ে বড় অফিসারের সাথে কথা বলে সব কিছু ক্লিয়ার করে নিলাম। মিস্টার শ্রাবণ এবং আসিফ, আপনারা একদমই চিন্তা করবেন না, আমরা এখনই গিয়ে ওদের দুজনকে গ্রেপ্তার করতেছি। স্যার, বিষয়টা আপনি একটু পার্সোনালভাবে দেখেন, বুঝতেই তো পারতেছেন কত বড় একটা ক্রাইম করেছে। সমস্যা নেই, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব ওদের দুজনকে শাস্তি দেওয়ার। ধন্যবাদ স্যার। আর আপনার বসের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যান, আমরা টাকা সংগ্রহ করে ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব খুব তাড়াতাড়ি। এরপর আমি আর আসিফ পুলিশ অফিসারকে আমাদের বসের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থানার বাইরে চলে এলাম। আসিফ, চল তো ওই টং দোকানে যাই, অনেক দিন ধরে সিগারেট খাই না। বাইরে এসে তুই একদম আমার মনের কথা বলেছিস। আমি আর আসিফ টং দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছি আপন মনে। তখনই আসিফের ফোনে একটা কল আসলো। মানে কি, আমাদের আগে বলবেন না? অপর পাশের কথা আমি শুনতে পারতেছি না। কিন্তু এমন তো কথা ছিল না, স্যারও তো আমাদের বলে নাই আজকেই আসবে। ম্যাডাম কি খুব রাগী নাকি? আচ্ছা রাখি, আমরা এখনই আসছি। এরপর আসিফ ফোন কেটে দিল। আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম, আসিফ, কে ফোন করেছিল রে? ভাই, কাজটা তো একটা হয়েছে। কি কাজ, খুলে বল। হারে বাল, ম্যাম নাকি আজকে অফিসে চলে এসেছে, আর ম্যাডাম এসে নাকি তোকে আর আমাকে দেখতে না পেয়ে প্রচণ্ড রেগে গেছে, বিশেষ করে ম্যানেজার, মানে তোকে দেখতে না পেয়ে। কোন ম্যাডাম? আরে ওই যে আমাদের কোম্পানির মালিক, বর্তমান মালিক। মানে তার তো কালকে আসার কথা ছিল, তাহলে আজকে চলে এলো কেন? আমি কি করে বলবো, চল তাড়াতাড়ি। এরপর আমি আর আসিফ একটা রিক্সা করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে ভুলটা আমাদেরই হয়েছে। আমার তো খেয়ালই ছিল না যে আজকেও আমাদের অফিস আছে। আমি তো ভেবেছিলাম স্যার তো আর নেই, তাই আজকে একটু দেরি করে গেলেও কোনো সমস্যা হবে না। কিন্তু এখন তো পুরো অন্যরকম বিষয় দেখতে পাচ্ছি। ফোনের কথা অনুযায়ী বুঝলাম ম্যাডাম খুব রাগী। মোবাইলের দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। প্রায় 20 মিনিট পরে আমি আর আসিফ অফিসের সামনে পৌঁছে গেলাম। এরপর আমি আর আসিফ চুপচাপ ভিতরে গেলাম। অফিসের সকল স্টাফ যে যার কাজে ব্যস্ত ছিল, কিন্তু যেইমাত্র আমাদের দেখতে পেল সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি সেই দিকে খেয়াল না করে আমার কেবিনে চলে এলাম। নিজের চেয়ারে বসে অফিসের কাজে মন দিলাম। জানি না আমার কপালে আজকে কি আছে, কারণ যখন একটা অফিসের মালিক প্রথম দিন জয়েন করেই তার কোম্পানির ম্যানেজারকে না পায়, তাহলে তো একটু অন্য চোখে দেখবেই। আমি মনে মনে এগুলো ভাবতেছিলাম, তখনই পিয়ন চাচার আগমন। স্যার, ভিতরে আসবো? আসো, বলো কি বলবে। আমি কাজ করতে করতে, স্যার, ম্যাডাম আপনাকে তার কেবিনে ডাকছে। আমার হাতের কাজ আটকে গেল। আমি জোরে একটা শ্বাস নিয়ে বললাম, ম্যাডাম কি খুব রাগী নাকি? স্যার, সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু দেখে তো মনে হলো অনেক রাগী। আচ্ছা, আপনি আপনার কাজে যান, আমি ম্যাডামের সাথে কথা বলে আসছি। ওকে স্যার।
এরপর পিয়ন চাচা তার কাজে চলে গেল, আর আমি আমার কেবিন থেকে বেরিয়ে ম্যাডামের কেবিনের সামনে চলে এলাম। দরজার কাছে এসে বাইরে থেকেই বললাম, ম্যাম ভেতরে আসতে পারি? ম্যাডাম তার চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে। আমার কথা শুনে ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, আসুন। আমি এখনও ম্যাডামের মুখ দেখি নাই, তবে ম্যাডামের আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় যেন শুনেছি, কিন্তু মনে পড়তেছে না। এর বেশি কিছু না ভেবে আমি ম্যাডামের সামনে এসে বললাম, ম্যাম পিয়ন চাচা বলল আপনি নাকি আমাকে ডেকেছেন। আমি চেয়ারে বসে বললাম। আমার কথা শুনে ম্যাডাম তার কাজ পেলে আমার দিকে তাকিয়ে বলল, ও আপনি তাহলে সেই। আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আমি কাকে দেখতেছি? কিভাবে সম্ভব? শিমলা এখানে কি করে? তার মানে কি শিমলাই অফিসের নতুন মালিক? কিছুতেই হিসাব মেলাতে পারছি না। তবে শিমলার দিকে তাকিয়ে দেখি শিমলাও বেশ অবাক হয়েছে। চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। সেই পুরনো চোখ, সেই পুরনো স্টাইলের চোখের পলক ফেলা, চুলগুলো যেন আগের থেকেও অনেক বড় হয়েছে, যার কারণে ওকে আরও মায়াবী লাগছে। আগের থেকে যেন আরও রূপ বেড়ে গেছে শিমলার। কিন্তু শিমলার দিকে তাকিয়ে দেখি ও হয়তো আমার উপরে খুব রেগে আছে। আর রেগে থাকাটাই তো স্বাভাবিক। আমি ওর সাথে অনেক বড় অন্যায় করেছি, যদিও আমি ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সব কিছু করেছিলাম। এদিকে শিমলাও পুরো অবাক। কিছু সময় পরে শিমলা রাগীভাবে আমার উদ্দেশ্যে বলল, এ কি, আপনি কে? আর আমার অফিসে কি করেন? শিমলার কথায় আমি খুব অবাক হলাম। শিমলা কি আমাকে পুরোপুরিভাবেই ভুলে গিয়েছে? তা না হলে এভাবে কথা বলছে কেন? শিমলা, তুমি এগুলো কি বলতেছো? তুমি ওকে চিনতে পারছো না? আমি তোমার... আর কিছু বলতে পারলাম না আমি। আর কিছু বলার আগে আমার গালে ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল শিমলা। আমি থাপ্পড় খেয়ে শিমলার দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। খুব কষ্ট লাগতেছে যে শিমলা আমাকে কোনোদিন মারা তো দূরের কথা, বকা পর্যন্ত দিত না। আর আজকে সেই শিমলা আমাকে না চেনার ভান করে থাপ্পড় দিল। এক্সকিউজ মি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন এটা আমার অফিস, আর এই অফিসের বস আমি। সো ভদ্রভাবে কথা বলুন। সরি, খুব কষ্টে কথাটা বললাম। যতটা ব্যথা পেয়েছি মুখে, তার থেকে বেশি ব্যথা আমার মনে পেয়েছি। এরপর শিমলা আমাকে কিছু না বলে পিয়ন চাচাকে ডাকতে লাগলো। আমি শুধু তাকিয়ে শিমলার কর্মকাণ্ড দেখছি। কিছু সময় পরে পিয়ন চাচা এসে বলল, জি ম্যাডাম বলুন। এই ছোট লোকটা কে? এই ছোট লোক আমার অফিসে কি করে? ম্যাডামের মুখে এমন কথা শুনে পিয়ন চাচা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। আমি লজ্জায় আর কষ্টে কারো মুখের দিকে তাকাতে পারছিলাম না, তাই চুপ করে মুখে হাত দিয়ে নিচের দিকে তাকিয়েছিলাম। ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। স্যার ছোট লোক হতে যাবে কেন? স্যার তো এই অফিসের ম্যানেজার। পিয়নের এমন কথায় শিমলা যেন তেলে বেগুনে আরও জ্বলে উঠল। কি? কে দিয়েছে এই ছোট লোকটাকে চাকরি? এর কি কোনো যোগ্যতা আছে আমার অফিসে চাকরি করার? ম্যাম প্লিজ এইভাবে বলবেন না। স্যার অনেক ভালো মনের মানুষ। আপনি 2 দিন দেখে তারপর না হয় এমন কথা বললেন। শিমলা পিয়নকে ধমক দিয়ে বাইরে পাঠিয়ে দিল। এরপর পিয়ন চাচা চলে যাওয়ার পরে ম্যাডাম তার চেয়ারে বসে ল্যাপটপে টাইপ করতে লাগলো। আমি মুখ বুজে তার দিকে তাকিয়ে আছি। প্রায় 10 মিনিট পরে শিমলা আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, এই কাগজটা সবকিছু পূরণ করে আমার কাছে জমা দিয়ে যাবেন এখনই। আমি কাগজটা হাতে নিয়ে বললাম, এটা কিসের কাগজ ম্যাম? আপনার রিজাইন লেটারের কাগজ। শিমলার কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম, কারণ ঢাকা শহরে অনেক কষ্ট করে আমি এই চাকরিটা জোগাড় করেছিলাম। আর এখন যদি এই চাকরিটা হারিয়ে ফেলি, তাহলে আমার পরিবার নিয়ে আমাকে রাস্তায় নামতে হবে, কারণ ঢাকা শহরে টাকা ছাড়া টিকে থাকা অসম্ভব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাড়িতে আমার মার ছোট বোন আছে। আমি যদি এখন এই অবস্থায় বেকার হয়ে যাই, তাহলে তাদের কি হবে? তাই আমি সাথে সাথে ম্যাডামকে বললাম, ম্যাম প্লিজ আমাকে অফিস থেকে বের করে দিবেন না। এই চাকরিটা চলে গেলে আমাকে রাস্তায় নামতে হবে, অনেক বড় বিপদে পড়ে যাব। এর জন্য আমি কি করতে পারি? আর তাছাড়াও আমার অফিসে কোনো ছোট লোকের চাকরি করার যোগ্যতা নেই। শিমলার এমন কথায় অনেক বেশি অবাক হলাম। আগের শিমলার সাথে এই শিমলার কোনো মিলই নেই। আগে তো শিমলা আমাকে কখনো ছোট লোক বলতো না, তাহলে এখন কেন এই কথা বলে বারবার আমাকে অপমান করছে? অনেক কষ্ট হচ্ছে শিমলার এমন কথায়। ম্যাম প্লিজ আমার চাকরিটা কেড়ে নেবেন না। আমার এই চাকরিটা চলে গেলে আমার মার বোনের কি হবে? প্লিজ ম্যাম, তাদের কথা ভেবে আমার চাকরিটা নেবেন না। মা বোন, আপনার কাছে সম্পর্কে কোনো মূল্য আছে? দেখা যাবে কয়েকদিন পরে আপনি তাদেরকেও ভুলে যাবেন। দেখুন ম্যাম, আপনার যা ইচ্ছে তাই বলুন, কিন্তু প্লিজ আমার পরিবার সম্পর্কে কিছু বলবেন না। আওয়াজ নিচে।
ভুলে যাবেন না, এটা আমার অফিস। এখানে আমি যেটা বলবো সেটাই হবে। সরি ম্যাম। সরি 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 মাই ফুট। এই নিন কাগজ, আর এখন এখানে সাইন করে দিন। শিমলা রেজাল্ট লেটার আমার কাছে এগিয়ে দিয়ে, ম্যাম প্লিজ আপনি যা বলবেন আমি তাই করব, তবু আমার চাকরিটা কেড়ে নেবেন না। এরপর শিমলা কিছু না বলে তার চেয়ার থেকে উঠে এসে সোজা আমার জামার কলার ধরে বলল, একটা কথা কতবার বলা লাগবে আমার? যদি তোর ভিতরে এতটুকু লজ্জা বলতে কিছু থাকে, তাহলে এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। আমি জানি তো তুই যাবি না, কারণ তোর মতো ছোট লোকদের লজ্জা বলতে কিচ্ছু থাকে না। শিমলার মুখে এমন কথা শুনে আমি শিমলার থেকে দূরে সরে এলাম। না না, এই শিমলা আমার আগের শিমলা না। আর তাছাড়াও শিমলা তো আর এখন আমার নেই। শুধু শুধু মনে মনে এগুলো ভেবে লাভ কি? ম্যাম, আপনি এতক্ষণ আমাকে যে কথাগুলো বললেন তাতে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। পৃথিবীর সবাই কিন্তু এক না, কেউ ধনী, কেউ বা একটু গরিব। আর এই গরিব হলেই যে তার ভিতরে কোনো লজ্জা থাকবে না, এটা আপনাকে কে বলল? ভুল কিছু বললে মাফ করে দিন। এই কথাগুলো বলে আমি কেবিন থেকে বের হতে যাব, তখনই ম্যাম পিছন থেকে ডাক দিল, এক্সকিউজ মি, যাওয়ার আগে রিজাইন লেটার একটা সাইন করে যান। আমি পিছে ফিরে তাকালাম, তখনও শিমলা আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি কিছু না বলে রিজাইন লেটারে সাইন করে দিলাম। এবার আপনি আসতে পারেন। আমি কিছু না বলে একটা হাসি দিয়ে বললাম, আর বলার দরকার নেই, আমি নিজে থেকেই বেরিয়ে যাচ্ছি। এরপর আমি পকেট থেকে রুমালটা বের করে চোখের পানি মুছে নিলাম, জামার কলার ঠিক করে ম্যামের কেবিন থেকে বাইরে বের হলাম। কিন্তু কেবিন থেকে বাইরে বেরিয়ে দেখি অফিসের সকল স্টাফ আমার সামনে। এর মানে সবাই এতক্ষণ আমার আর ম্যামের সব কথা শুনেছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি কাউকে কিছু না বলে আমার কেবিনে চলে এলাম এবং আমার অফিস ব্যাগে আমার প্রয়োজনীয় কিছু জিনিস প্যাক করতে লাগলাম। তখনই আসিফ আমার কাছে এসে বলল, ভাই ম্যাম তোর সাথে এমন আচরণ করলো কেন? তোর সাথে কথা বলার আগে আমার সাথে কথা বলে গেছে ম্যাম। কই, আমাকে তো কিছু বললো না, শুধু বলছে সময় মেনটেন করে কাজ করতে। আমি একটা ছোট লোক, তাই ম্যাম আমার সাথে এমনভাবে কথা বলেছে। ভাই তুই এটা কি বলছিস? ম্যাম কি করে এই কথা বলতে পারে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নিজের কানে তো শুনেছিস মনে হয়, তাহলে শুধু শুধু এইভাবে জিজ্ঞেস করছিস কেন? ভাই আমার মনে হচ্ছে ম্যাম তোর উপরে কোনো একটা বিষয় রেগে আছে, যার কারণে এমন ব্যবহার করছে। বাদ দে ভাই, আর কিছু বলার দরকার নেই। বাসায় ছোট একটা বোন, সাথে আম্মু, জানি না কি হবে ভবিষ্যতে। ভাই তোর না এই অফিসে এখনো 1.5 বছরের চুক্তি করা আছে, তাহলে তুই রিজাইন লেটারে সাইন করছিস কেন? আর ওই কাগজের তো কোনো মূল্য নেই। আমি দীর্ঘ একটা শ্বাস নিয়ে আসিফের কাঁধে হাত রেখে বললাম, যেখানে মানুষকে মানুষ বলে সম্মান করা হয় না, আমি মনে করি সেখানে মাত্র কিছু টাকার জন্য চাকরি না করাই ভালো। ভাই আমি গিয়ে ম্যাডামের সাথে একটু কথা বলে দেখি। তুই তোর মুখ দিয়ে আমার কাছে এই কথাটা বলেছিস, এতে আমি খুশি। তোকে শুধু শুধু আমার জন্য কষ্ট করা লাগবে না। এরপর দেখা যাবে আমার কারণেই তোর চাকরিটা চলে গেল। এর চেয়ে ভালো হবে চুপচাপ সব কিছু মেনে নেওয়া। আর ভাই, বন্ধু যাই বলি না কেন, তোকে সব কিছুই কম হয়ে যাবে। সুখে দুঃখে অনেক সময় তোকে আমার পাশে পেয়েছি, এটাই আমার অর্জন। ভাই, যদি কোনোদিন আমার কাছ থেকে কষ্ট পেয়ে থাকিস, তাহলে আমাকে তোর ভাই হিসেবে মাফ করে দিস। আসিফ কিছু না বলে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে বলল, ম্যাম অনেক বড় একটা ভুল করলো, বিশ্বাস করো। ম্যাম খুব তাড়াতাড়ি করে ভুল বুঝতে পেরে তোকে আবার জয়েন করতে বলবে। আমি জানি সেটা কোনো দিন সম্ভব নয়, কারণ ম্যাম যেটা একবার বলে দেয় সেটাই করে। তুই এত কিছু জানলি কিভাবে? সে অনেক কথা, আবার দেখা হলে কোনো একদিন বলবো। এরপর আমি আসিফকে ছেড়ে আমার ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যেতে লাগলাম। অফিসের মেন গেট দিয়ে বের হতে যাব, তখনই আমার সামনে একসাথে রাসেল, নাইম, রনি, রোজ, জেসি এলো। কিছু বলবা তোমরা? ভাই আপনি অফিস থেকে চলে যাচ্ছেন কেন? আর ম্যাম আপনার সাথে এমনভাবে আচরণ করলো কেন? ম্যাম তো আমাদের সাথে এসে ভালোভাবেই কথা বলে, তাহলে আপনার সাথে এমন করলো কেন? সে অনেক কথা, অন্য কোনো একদিন বলবো। আর তোমার এখানে না থেকে যে যার কাজে যাও, ম্যাম রেগে যাবে কিন্তু। ভাই আমরা এই অফিসে জয়েন করার পর থেকে দেখে আসতেছি আপনি দিন রাত এক করে এই কোম্পানির পিছনে কাজ করে গেছেন, আর এখন আপনি কিনে চলে যাচ্ছেন। সবই আমার পোড়া কপাল। যাই, তোমরা কাজ করো। এরপর আমি এক প্রকার জোর করে ওদের কাছ থেকে চলে এলাম, কারণ আমি জানি ওদের সাথে কথা বলতে দেখলে ম্যাম অনেক রাগারাগি করবে। তাই আমি আর কথা না বাড়িয়ে চলে এলাম অফিসের বাইরে। মোবাইলের দিকে তাকিয়ে দেখি দুপুর 12টা বাজে। এই সময় যদি সরাসরি বাসায় যাই, তাহলে আম্মু নিশ্চিত বুঝে যাবে আমার কিছু একটা হয়েছে।
তা আমি একটা রিক্সা নিয়ে নদীর পাড়ে চলে এলাম। আমার মন খারাপ থাকলে আমি বেশিরভাগ সময় এখানে এসে থাকি। দুপুরের এই সময়টাতে এখানে লোকজন খুবই কম থাকে, তবে চারপাশে কিছু গাছপালার জন্য তেমন রোদ নেই। আমি পাশের দোকান থেকে একটা প্যাকেট সিগারেট কিনে নিয়ে একটা বেঞ্চে গিয়ে বসলাম। আজ প্রায় 2 বছর পরে সিগারেট খেতে চলেছি। আসলে আমি তেমন একটা সিগারেট খাই না। আজ থেকে প্রায় 2 বছর আগে শিমলা যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই দিন রাতে খুব কান্না করেছিলাম। বুকের ভিতরে কেমন যেন চিনচিন ব্যথার অনুভব করেছিলাম। সেদিন রাতেই দোকানে গিয়ে 3 প্যাকেট সিগারেট কিনে এনেছিলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সেদিন রাতেই 3 প্যাকেট সিগারেট খেয়ে শেষ করে ফেলি। জীবনে ওই দিন রাতেই আমি প্রথম সিগারেট মুখে দিয়েছিলাম। প্রথম এত পরিমাণে কাশি আসতেছিল যে মনে হচ্ছিল এই বুঝি এক্ষুনি মারা যাব। কিন্তু 2-3টা এভাবে খাওয়ার পরে একটা ভালো লাগা কাজ করতে লাগলো। ব্যাস, এরপর থেকে আমার সিগারেট খাওয়ার গল্প শুরু। তবে আস্তে আস্তে সিগারেট খাওয়া একদম কমিয়ে দিই, মানে পুরোপুরি বন্ধ করে দিই। এই সব কিছুর পিছনে হাত ছিল আমার একমাত্র বোন জান্নাতের। ওর কারণেই আমি আস্তে আস্তে শিমলার ব্যাপারটা কাটিয়ে উঠেছিলাম। জানি না ওই সময়গুলোতে আমার পিচ্চি বোনটা আমার পাশে না থাকলে আমার কি হাল হতো। এগুলো ভাবতে ভাবতে একটা সিগারেট শেষ করে ফেললাম। এরপর আরেকটি ধরেই ভাবতে লাগলাম। সব কিছুই তো ঠিকঠাক চলছিল। আমি, আমার বোন আর আম্মু, খুব ছোট সুন্দর একটা সুখী পরিবার। কিন্তু হঠাৎ একটা দমকা হাওয়া এসে আমার জীবনটা আবার উলট পালট করে দিল। এই সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র আমি নিজে। আপনারা এতক্ষণে হয়তো বুঝে গেছেন শিমলা আমার এক্স গার্লফ্রেন্ড। প্রায় 2 বছর আগে আমাদের ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ বললে ভুল হবে, কোনো কিছু না বলেই শিমলা অন্য কারোর সাথে ঘর বাঁধে আর আমি দেবদাস হয়ে যাই। আর এর পিছনে অনেক বড় ঘটনা আছে, যার বেশিরভাগ দোষী আমার, এটা আমি স্বীকার করি। আমি আর আমার অতীত চিন্তা না করে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালাম, কারণ আমি যদি এখন এইভাবে মন খারাপ করে বসে থাকি তাহলে আমার জন্য সেটা খুব একটা ভালো হবে না। কারণ আমার দিকে আমার বোন, আমার আম্মু চেয়ে আছে। আমি কিছু না করতে পারলে তাদের কি হবে? তাই আমি আর বসে না থেকে মোবাইল বের করে আয়মানকে ফোন দিলাম। কিছু সময় রিং হওয়ার পরে কলটা রিসিভ করলো। কিরে বন্ধু, কি মনে করে হঠাৎ এই সময় ফোন দিলি? দোস্ত, তুই কোথায় এখন? কোথায় আবার? আমি তো আমার অফিসে আছি, কাজ নেই তো তাই গেমস খেলছি। দোস্ত, আমি না একটা সমস্যায় পড়ে গেছি। কি হয়েছে খুলে বল। ফোনে এত কথা বলা যাবে না, তুই একটু কষ্ট করে নদীর পাড়ে চলে আয়, অনেক কথা বলার আছে। আচ্ছা, তুই বসে থাক, আমি আসছি। এরপর আমি ফোন রেখে দিয়ে আবার বেঞ্চে বসে পড়লাম। প্রায় 15 মিনিট পরে আয়মান আমার কাছে এলো। কিরে, কি হয়েছে? আর তোকে এমন দেখাচ্ছে কেন? আমার চাকরিটা আর নেই। মানে? এরপর আয়মানকে সবকিছু খুলে বললাম। ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, ম্যাডাম কেন তোর সাথে এমন আচরণ করলো? তোকে একবার বলেছিলাম না যে শিমলা নামে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, যার সাথে 2 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে? সেটা তো আগে বলেছিলি, কিন্তু ওটার সাথে তো চাকরি হারানোর সম্পর্ক কি? ভাই, শিমলাই হচ্ছে আমাদের অফিসের নতুন বস। ওয়েট, এটা তুই কি বললি? মানে হচ্ছে তোর এক্স গার্লফ্রেন্ড তোরই অফিসের বস? ভাই, তাহলে আর কি করার, ওই অফিসে চাকরি করার চিন্তা মন থেকে মুছে ফেলে দে। ভাই, এখন আমি কি করব? আম্মুকে চাকরি হারানোর কথা বলে নিশ্চয়ই আম্মু অসুস্থ হয়ে যাবে। আমি এখন কি করব? আয়মান আমার কাঁধে হাত রেখে বলল। ভাই, চিন্তা করিস না, আমি আছি তো, যে কোনোভাবেই তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেব। এই ঢাকা শহরে টাকা ছাড়া চাকরি পাওয়া কি এত সহজ? আরে বললাম তো, চিন্তা করিস না, আমার অফিসের বস অনেক ভালো। আমি কথা বলে দেখি কিছু করতে পারি কিনা। আচ্ছা চল, রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে আসি। দুপুরে তো মনে হয় কিছু মুখে দিসনি। আমার ক্ষুধা নেই রে। আয়মান আমাকে জোর করে একটা রেস্টুরেন্টের ভিতরে নিয়ে গেল। এরপর সেখানে বসে দুজন খেয়ে নিলাম। দোস্ত, ম্যানেজার ফোন দিয়েছে, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে, তুই কিছু মনে করিস না। আরে না, তুই যা তো তোর অফিসে, আমি বরং বাসার দিকে যাই। আচ্ছা। এরপর আয়মান একটা রিক্সা নিয়ে ওর অফিসের দিকে চলে গেল। আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখি 2টা বেজে গেছে। এখন বাসায় যাওয়া যায়, সমস্যা নেই। এরপর আমি রাস্তা দিয়ে হেঁটে বাসায় চলে এলাম। বাসার কাছে এসে জান্নাতের জন্য কিছু চকলেট কিনে নিলাম, কারণ জান্নাত যেগুলো খুব পছন্দ করে। আর আমি চাই সবসময় জান্নাত হাসি খুশি থাক। আপাতত আমার কাছে জমানো যত টাকা আছে তা দিয়ে 2-3 মাস ভালোভাবেই চলে যাবে, কিন্তু পরে কি হবে এটা ভেবেই অনেক চিন্তা হচ্ছে। যে করে হোক আমাকে খুব তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় করতে হবে। এগুলো ভাবতে ভাবতেই দরজার কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমি আম্মুর হাতে আপুর চকলেট দিয়ে সোজা আমার রুমে চলে এলাম। ওয়াশরুমে এসে আয়নার দিকে তাকিয়ে ভালো করে নিজেকে দেখতে লাগলাম, আর নিজেই নিজেকে প্রশ্ন করলাম, কেন করলি এমন? সেদিন যদি তুই ফোন বন্ধ করে না রাখতিস
তাহলে আজকে শিমলা তোর পাশে থাকতো, নিজের ভালোবাসাকে তুই নিজের করে রাখতে পারতিস। খুব জেদ তোর, তাই না? তাহলে এবার একটা চাকরি খুঁজে পেয়ে দেখ কেমন লাগে। এরপর চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুমের বাইরে বের হলাম, কিন্তু বাইরে বেরিয়ে দেখি আম্মু আমার রুমে বসে আছে। আমাকে দেখেই আম্মু আমার কাছে চলে এলো আর তার শাড়ির আঁচল দিয়ে আমার মুখ মুছে দিয়ে বলল, শ্রাবণ, তোর খুব কষ্ট হয় তাই না? আম্মু কষ্ট হবে কেন? আমি জানি তোর খুব কষ্ট হয়। তোর আব্বু বেঁচে থাকলে কি তোকে আর এত কষ্ট করতে হতো? আমি জানি বাবা, তোর খুব কষ্ট হয়, কিন্তু কি করবি বল, আমরা যে মধ্যবিত্ত। ধুর আম্মু, তুমি এগুলো বাদ দাও তো, আমার ভালো লাগতেছে না এসব শুনতে। আচ্ছা, আমি আর কোনো কথা বলবো না এই বিষয়ে। ঠিক আছে। আচ্ছা, নিচে খাবার টেবিলে চল, সেই কখন সকালবেলা খেয়ে গিয়েছিস। আম্মু আমি আর কিছু বললাম না, কারণ আমি জানি আম্মু সে দুপুর থেকে আমার জন্য না খেয়ে বসে আছে। আমি এখন না খেলে আম্মু যে খাবে না, এটা আমি খুব ভালো করে জানি। কি হলো, থেমে গেলি কেন? ও কিছু না, তুমি চলো, আমরা দুজনে দুপুরের খাবার খেয়ে নিই। চল। এরপর আমি আর আম্মু মিলে দুজনেই খাবার খেয়ে নিলাম। খাবার টেবিলে তেমন কোনো কথা হয়নি, তাই আর লিখলাম না। অপরদিকে শিমলা তার চেয়ারে বসে আছে আর চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তেছে। চোখ থেকে পানি পড়ার অনেক কারণ আছে। আজ প্রায় 2 বছর পরে শিমলা তার ভালোবাসার মানুষকে দেখা পেয়েছে, কিন্তু কোনো এক রাগ অভিমানের কারণে শ্রাবণের সাথে সে এমন আচরণ করেছে। এখন শিমলার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কি করে মানুষ তার নিজের ভালোবাসাকে আঘাত করতে পারে শিমলার কিছুই মনে নেই, কারণ শিমলা যখন খুব রেগে থাকে তখন সে তার মুখ দিয়ে যা ইচ্ছে তাই বলে, আর রাগ কমে গেলে তার কিছুই মনে থাকে না। শিমলা মাথা নিচু করে তার চেয়ারে বসে আছে। তখনই কেবিনের বাহির থেকে আওয়াজ এলো, ম্যাম ভিতরে আসতে পারি? কারো গলার আওয়াজ পেয়ে শিমলা তাড়াতাড়ি করে তার চোখের পানি মুছে নিল এবং যথেষ্ট স্বাভাবিক হয়ে উত্তর দিল, আসুন, বসুন। ধন্যবাদ ম্যাম। ম্যাম একটা কথা বলা ছিল। হ্যাঁ বলুন, কি বলতে চান? ম্যাম শ্রাবণ আছে না, ওর না এই চাকরিটা খুবই দরকার ছিল, কিন্তু আপনি হঠাৎ করে ওকে চাকরি থেকে বের করে দিলেন। দেখুন মিস্টার আসিফ, ওই বাজে লোকটা সম্পর্কে আর একটা কথাও বলবেন না। আমি বুঝতে পারছি না ম্যাম, আপনি ওর উপর এত রেগে আছেন কেন? শ্রাবণ কিন্তু খুব ভালো ছেলে। প্লিজ ম্যাম, আপনি যদি ওকে চাকরিটা ফেরত দিতেন। আই এম সরি, এটা সম্ভব না। শ্রাবণ একাই তার পরিবারের উপার্জন করে, আর এখন যদি শ্রাবণও বেকার হয়ে যায় তাহলে ওদের পরিবারের কি হবে? ম্যাম আমি জানি আপনি এতটা খারাপ না যে একটা ফ্যামিলিকে রাস্তায় নামিয়ে দেবেন। আসিফের এমন কথায় শিমলার মনটা একটু খারাপ হলো। আর ম্যাম কাজের ব্যাপারটা আমি গ্যারান্টি দিতে পারি, ওর সব কাজই পারফেক্ট হয়। আর ম্যাম সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রাবণের সাথে এই অফিসে 1.5 বছরের চুক্তি আছে। প্লিজ ম্যাম আপনি কিছু একটা করুন। আসিফের মুখে চুক্তির কথা শুনে শিমলার মাথায় একটা প্ল্যান এলো। শিমলা মনে মনে বলল, আমাকে এত বছর কষ্ট দিয়েছো তুমি, এবার আমার পালা এসে গেছে। এবার আমিও বুঝিয়ে দেব কত ধানে কত চাল। একটা সময় তুমি নিজে এসে আমার কাছে রিজাইন লেটার জমা দেবে, কিন্তু আমি এই চুক্তিটা দেখিয়ে তোমাকে প্রচুর কষ্ট দেব, প্রচুর। শিমলা মনে মনে এগুলো ভেবে আসিফকে বলল, আচ্ছা আপনি যখন এত করে বলতেছেন, তাই আপনার কথা ভেবে আবার শ্রাবণকে চাকরিতে ফিরিয়ে দিচ্ছি। কাল থেকে সময় মতো আসতে বলুন তাকে। ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। এরপর আসিফ তার সব কাজ শেষ করে শ্রাবণকে ফোন দেয়। কিছু সময় রিং হবার পরে শ্রাবণ কল রিসিভ করে। হ্যালো ভাই, কোথায় তুই? কোথায় আবার? বাসায় বসে আছি। তাদের রেস্টুরেন্টে চলে আয়, আমি তোর জন্য বসে আছি। ভাই ভালো, এখন লাগতেছে না, তুই বাসায় চলে যা। না তুই এখনই আসবি, আর আমি তোকে যে খবরটা দেব এতে তোর মন এমনিতেই খুশি হয়ে যাবে। আচ্ছা তুই একটু অপেক্ষা কর, আমি আসতেছি। এরপর আমি ফোন রেখে দিয়ে বাসার বাইরে বের হলাম। রেস্টুরেন্ট বেশি দূরে নয় আমাদের বাসা থেকে, তাই আমি হেঁটে হেঁটেই যেতে লাগলাম। কিছুক্ষণ পরে চলে এলাম আসিফের বলার রেস্টুরেন্টে। আমি সোজা আসিফের কাছে চলে গেলাম। বল, কি বলবি? মুড অফ নাকি তোর? না, আমার ভালো লাগতেছে না। তোর যদি কিছু বলার থাকে তাহলে বল। আরে রেগে যাচ্ছিস কেন? তোর জন্য একটা খুশি খবর আছে। আমার আবার খুশি খবর? কি বলবি সেটা বল। আরে মামু, তোর চাকরিটা ম্যাম আবার ফিরিয়ে দিয়েছে। আমি নিজে গিয়ে ম্যামের সাথে কথা বলেছি, ম্যাম তোকে কাল থেকেই অফিসে জয়েন করতে বলেছে। আসিফ প্লিজ, তুই আমাকে ওই অফিসে আর জয়েন করতে বলিস না। তুই তো নিজেই দেখলি যে ম্যাডাম আমার সাথে কেমন ব্যবহার করেছে। আরে ভাই, তুই যেমন ভাবছিস তেমন না, ম্যাম অনেক ভালো। আমার মনে হয় ম্যাম তখন একটু রেগেছিলেন, তাই হয়তো তোর সাথে এমন আচরণ করেছে।
সেটা আমি জানি কেন আমার সাথে এমন ব্যবহার করেছে। আর ভাই বাদ দে, এখন কাল সময় মতো অফিসে চলে আসিস। না, আমি আর ওই অফিসে চাকরি করব না। দেখ ভাই, এত রাগ করে লাভ কি? আন্টির কথাটা একবার ভাব। এবার আর আমি হ্যাঁ না বলে থাকতে পারলাম না, কারণ আমি খুব ভালো করে জানি এই ঢাকা শহরে চাকরি পাওয়াটা কতটা কষ্টের। তাই আম্মু আর আপুর কথা ভেবে আমি আবার ওই অফিসে চাকরি করব। কিন্তু কষ্ট লাগতেছে এটা ভেবে যে সিমলা সবসময় আমার চোখের সামনে থাকবে, অথচ আমি কোনো অধিকার খাটাতে পারবো না ওর সাথে। সেই অধিকার যে এখন আর আমার নেই। কি হলো, চুপ করে আছিস কেন? আচ্ছা ঠিক আছে, কাল থেকে যাব। ভাই একটু সময় মতো আসিস। এমনিতেই প্রথম দিনের কারণে ম্যাম একটু রেগে আছে, তার উপরে। সমস্যা নেই, তুই বাসায় যা, আমি সময় মতো চলে যাব। ওকে। এরপর আসিফ রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসায় চলে গেল। আমিও ওর সাথে সাথে রেস্টুরেন্ট থেকে বের হয়ে নদীর পাড়ে চলে এলাম। চারদিকে ঠান্ডা বাতাস, এই বাতাসটা আমার খুব প্রিয়। এরপর আমি একটা ফাঁকা জায়গায় বসে বসে নদীর পানির ঢেউ দেখতে লাগলাম আর মনে মনে ভাবতে লাগলাম। দেখতে দেখতে 2টা বছর কেটে গেল। এর মাঝে আমি কখনো সিমলার খোঁজ নিয়ে দেখি নাই, কারণ আমি জানি খোঁজ নিয়ে কোনো লাভ হবে না। সিমলা হয়তো আমার উপর খুব রেগে আছে এখনো। রেগে থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমার খারাপ লাগে এটা ভেবে যে সিমলা কি করে অন্য কাউকে বিয়ে করতে পারলো। যদি সত্যিও আমাকে মন থেকে ভালোবাসতো, তাহলেও আমাকে রেখে অন্য কাউকে বিয়ে কিভাবে করলো? শুধু আমি পারলাম না ওকে ভুলে গিয়ে অন্য কাউকে আপন করে নিতে। আসলে আজকাল ভালোবাসাটা খুবই সস্তা হয়ে গিয়েছে। এতদিনে হয়তো সিমলা বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে, কিন্তু আমি আর সিমলা যে সেই প্রথম থেকে আমাদের বাচ্চার নাম ঠিক করে রেখেছিলাম। ব্যাপারটা খুবই অদ্ভুত, তাই না? যাই হোক, কারো জন্য জীবন থেমে থাকে না, তাই আমিও আবার নতুন করে সব কিছু শুরু করব। আম্মুর পছন্দের মেয়ের সাথেই বিয়ে করে নিব আর নিজেকে কষ্ট দিব না। কিন্তু আমি একটা বিষয় বুঝলাম না, সিমলা আবার আমাকে চাকরিটা ফিরিয়ে দিল কেন? হয়তো আমার জন্য একটু দয়া হয়েছে, তাই আমার চাকরিটা ফিরিয়ে দিয়েছে। এগুলো ভাবতেছিলাম, তখনই আমার নাম ধরে কেউ ডাক দিল। আমি পাশে তাকিয়ে দেখি রাফি। আমি ওকে দেখেই বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আজকে এতদিন পরে ওর সাথে দেখা হবে আমি ভাবতেও পারিনি। রাফি কিছু না বলে আমাকে এসে জড়িয়ে ধরলো। আমি ওকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পরে রাফি বলল, শ্রাবণ, তুই এখানে? তুই জানিস আমরা কত জায়গায় তোকে খুঁজেছি। খুলনার কোনো জায়গা বাদ দেইনি, কিন্তু তোকে তো কোথাও খুঁজে পাইনি। তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? চল এক বেঞ্চে গিয়ে বসে কথা বলি। আচ্ছা চল। এরপর আমি আর রাফি একটা বেঞ্চে গিয়ে বসলাম। রাফি হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড। আগেই বলে রাখি, 2 বছর আগে আমি আর আমার পরিবার খুলনা শহরে থাকতাম। পরে চাকরির কারণে একবারেই ঢাকা চলে আসি, আর কোনোদিন খুলনা যাওয়া লাগে নাই আমার। এইবার বল, তুই কাউকে কিছু না বলে ঢাকা চলে এলি কেন? তুই তো জানিস আমার রাগ বা জেদ একটু বেশি। সিমলার উপরে রাগ করে ঢাকা চলে এসেছিস? কিন্তু কেন? তুই জানিস সিমলা এখনো তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আমি রাফির এমন কথায় না হেসে পারলাম না, কারণ যে আমাকে পাগলের মতো খুঁজে চলেছে সেই কি আবার আমাকে তার অফিস থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় আর অপমান করে? এ কি শ্রাবণ, তুই হাসতেছিস কেন? সিমলা যদি আমাকে এখনো খুঁজে বেড়ায়, তাহলে ওর অফিস থেকে নিশ্চয়ই আমাকে বের করে দিত না। মানে তুই সিমলার অফিসে চাকরি করিস? কিছুই তো বুঝে পাচ্ছি না, একটু খুলে বল তো। এরপর আমি রাফিকে সবটা খুলে বললাম। কি বুঝলি এবার বল? তুই তো আমার থেকে বেশি ভালো জানিস। সিমলা যখন রেগে থাকে তখন ও কি বলে নিজে জানে না। প্লিজ ওর কথায় কিছু মনে করিস না। বাদ দে এসব, এখন এসব বলে কোনো লাভ আছে? লাভ নেই মানে? তুই তো ইচ্ছে করলে এখনো সিমলাকে আপন করে নিতে পারিস। বিশ্বাস কর, সিমলা এখনো তোকে পাগলের মতো ভালোবাসে। রাফির এমন কথা আমি অনেক অবাক হলাম। রাফি এগুলো কি বলতেছে? আমি একটা বিবাহিত মহিলার সাথে সম্পর্কে যাব? তাই আমি রাফিকে বললাম, ভাই তুই কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে তো নাকি? সিমলা তো বিয়ে হয়ে গেছে। এরপর রাফি যেটা বলল সেটা শুনে তো আমি অবাকের চরম পর্যায়ে পৌঁছে যাই। এখন তো নিজেকে আরো বেশি। শ্রাবণ, তোর মাথা ঠিক আছে তো? তুই এগুলো কি বলতেছিস? সিমলার বিয়ে হয়ে গেছে মানে কি? তাহলে ওই দিন যে ওর মামা বললো ওর বিয়ে হয়ে গেছে? তুই কি বলতেছিস আমি কিছুই বুঝতেছি না, একটু খুলে বলবি প্লিজ? তুই তো আমাদের রিলেশনের কিছু জানিস না, তাহলে তোকে আমার অতীত জানাতে হবে। আচ্ছা ঠিক আছে বল। এরপর আমি বলতে শুরু করলাম অতীত। আমি তখন মাত্র অনার্স ভর্তি হয়েছিলাম আমাদের খুলনা ইউনিভার্সিটিতে। আমার ফ্রেন্ড বলতে রাফি একাই ছিল। আমরা দুজনেই স্কুল থেকে কলেজ পর্যন্ত একসাথেই এক স্কুল কলেজে পড়েছি।
তবে রাফির আব্বু আম্মু ঠিক করে তারা তাদের ছেলেকে খুলনার বাইরে রেখে পড়াশোনা করাবে। এরপর রাফি রাজশাহী চলে যায়। এরপর থেকে আমি একা হয়ে যাই। রোজ ভার্সিটি যাই আসি, কিন্তু তেমন কোনো ফ্রেন্ডই বানাতে পারিনি। আসলে আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, সেহেতু আমি সাধারণভাবেই ভার্সিটিতে যেতাম, যার কারণে ক্লাসের কেউ আমাকে পাত্তা দিত না। এভাবে দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল, কিন্তু আমি রাফির মতো কোনো বন্ধুই খুঁজে পেলাম না। তো আমি একদিন ক্লাস শুরুর আগে আমাদের ক্যাম্পাসের ফাঁকা একটা জায়গায় বসেছিলাম। তখনই হঠাৎ করে কোথা থেকে একটা মেয়ে আমার সামনে চলে এলো। আমি একবার তাকিয়ে দেখে নিলাম। দেখতে মাশাআল্লাহ, তবে আমি যে মধ্যবিত্ত, তাই এর থেকে বেশি কিছু আমি আর ভেবে দেখি নাই। তবে মেয়েটাকে আগে কখনো ক্যাম্পাসে দেখি নাই। মেয়েটি এবার আমার দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি ভাইয়া। এবার আমি মেয়েটার কথায় তার দিকে ফিরে তাকিয়ে উত্তর দিলাম, জি বলুন। ভাইয়া, আমি না এই ভার্সিটিতে কালকে ভর্তি হয়েছি। আমি এখানে কাউকেই চিনি না। আমি না আমার ক্লাসটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। প্লিজ আপনি আমাকে একটু হেল্প করবেন? আপনি কি ফার্স্ট ইয়ারের? ভাইয়া আপনি? আমিও ফার্স্ট ইয়ারে। ও, তাহলে তো আমার জন্য আর ভালো হলো। কিছু বললেন? না মানে বলছি যে আমরা যেহেতু একই ইয়ারে, তাই ভাইয়া বলার আর দরকার নেই। না সমস্যা নেই, আপনি চাইলে ভাইয়া ডাকতে পারেন। এবার মেয়েটি আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলল, আমি শুনতে পাইনি। এখন আর ভাইয়া বলার দরকার নেই। তোমার নাম কি তাই বলো। মেয়েটির এমন কথা একটু অবাকই হলাম আমি। আপনি থেকে একেবারেই তুমি বলতেই পারে, এক ক্লাসে পড়ি তো। আমি ভালোভাবে বললাম, জি শ্রাবণ আহমেদ ইমন। আমি শিমলা। আমি একটা হাসি দিয়ে হাত বাড়িয়ে দিলাম। এরপর সোজা ক্লাসে চলে যাই। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, শিমলা আমার সাথে সাথে আমার পাশে বসে পড়ল। আমার পাশে তেমন একটা কেউ বসে না, তাই একটু অবাক হলাম। এইভাবে খুবই কম সময়ের মধ্যে আমার আর শিমলার ফ্রেন্ডশিপ শুরু হয়। শিমলার কাছ থেকে জানতে পেরেছিলাম ওর আসল বাড়ি নাকি ঢাকাতে। ওর আব্বু আম্মু ঢাকাতেই থাকে। শিমলার ইচ্ছে ওর মামা বাড়িতে থেকে অনার্স শেষ করবে, আর শিমলার মামা বাড়ি হচ্ছে খুলনা, মানে আমার শহরে। এভাবে দেখতে দেখতে 2 বছর পার হয়ে যায়। এই 2 বছরে শিমলা আর আমার বন্ধুত্ব এতটাই বেড়ে গেছে যে আমরা একে অপরকে ছাড়া 1 মিনিটও কল্পনা করতে পারি না। এক পর্যায়ে শিমলা নিজেই আমাকে প্রপোজ করে। আমি ওর প্রতি এতটাই দুর্বল ছিলাম যে সাথে সাথেই হ্যাঁ বলে দিয়েছিলাম। তখন আর আমার মাথায় ছিল না যে কোথায় আমি আর কোথায় শিমলা, আমার ঠিক জানা নেই। তবে শিমলার কাছে একবার শুনেছিলাম শিমলার আব্বু নাকি একটা প্রাইভেট কোম্পানির মালিক। এই বিষয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। এভাবে কেটে যায় 2টা বছর। দিনটা ছিল 12ই আগস্ট, আমার জন্মদিন ছিল সেদিন। তো প্রতিবারের ন্যায় এই বছরও আমরা 2 জন রাতে একসাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং নিজেদের সুখ দুঃখের কথা বলছিলাম। আমার বা শিমলার বার্থডে আসলেই আমরা সেদিন রাতে একসাথে সময় কাটাই। তখনই কথায় কথায় আমি জিজ্ঞেস করি, আচ্ছা শিমলা, তুমি আমার মতো একটা ছেলেকে ভালোবাসলে কেন? তোমার ভেতরে অনেক গুণ আছে যেগুলো আমি যতবার দেখি ততবারই মুগ্ধ হই। আর তোমাকে তো আমি কলেজ লাইফেই ভালোবেসে ফেলি মনে মনে। মানে তখন তো তোমার আর আমার পরিচয় হয়নি, তাহলে ভালোবাসলে কিভাবে? আচ্ছা শোনো তাহলে। এরপর শিমলা বলতে শুরু করলো, আমি তখন সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। একটা সরকারি ছুটির কারণে আমি আমার মামা বাড়ি মানে খুলনাতে আসি। সেখানে 2 দিন থাকি। আমার একটা মামাতো বোন আছে, তুমি চেনো হয়তো, ওই যে নাম বর্ষা। তো আমি আর বর্ষা একদিন বিকেলবেলা পার্কে বসেছিলাম। তখনই খেয়াল করি কয়েকটা ছোট ছোট বাচ্চা পার্কে ঢোকার চেষ্টা করছে, কিন্তু পার্কের লোকগুলো না ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, কারণ বাচ্চাগুলোর কাছে টাকা নেই। এটা দেখে না আমার খুব খারাপ লাগলো। আমি উঠে বাচ্চাগুলোর কাছে যাব, তখনই খেয়াল করি 2টো ছেলে সেখানে এসে দাঁড়ালো। ছেলে দুটোর মধ্যে থেকে একজন পার্কের লোকদের কিছু কথা বলল, আমি সেগুলো শুনতে পাইনি। কিন্তু এরপর খেয়াল করি যে ছেলেটা নিজের পকেট থেকে টাকা বের করে বাচ্চাগুলোকে নিয়ে পার্কে প্রবেশ করে। বাচ্চাগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে বাচ্চাটা ছিল না, তাকে সেই ছেলেটা কোলে তুলে নিয়ে অনেক আদর করে। এমনটা না আমি খুব কম দেখেছি। তবে আমি সে বাচ্চাগুলোর হাসি আজও ভুলতে পারিনি। এমন হাসি আসলে লাখ লাখ টাকা দিয়েও কেনা সম্ভব না। এভাবে যে কখন সন্ধ্যা হয়ে যায় আর খেয়াল ছিল না সেই ছেলেটাকে দেখতে দেখতে। হঠাৎ করে ছেলেটা আমার সামনে থেকে চলে যায়, আমি আর কোথাও খুঁজে পাইনি। এরপর বর্ষার কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারি ছেলেটা এখানকার স্থানীয়। তাই আমি সিদ্ধান্ত নিই ভার্সিটি ভর্তি হলে এই খুলনা ভার্সিটিতে ভর্তি হব। কিন্তু আমার ভয় ছিল যে ছেলেটাকে কি আসলেই এই ভার্সিটিতে পাবো। কিন্তু ভার্সিটির প্রথম দিন এসেই দেখি সেই ছেলেটা একটা গাছের নিচে একা বসে আছে।
এরপর আমি ওর কাছে যাই, কোনো না কোনোভাবে ফ্রেন্ডশিপ করি। কিন্তু ছেলেটা না এত বোকা ছিল যে তাকে ভাইয়া ডাকতে বলে। আমার প্রচুর রাগ হয়েছিল তখন, কিন্তু আবার খুশিও হয়েছিলাম, কারণ ছেলেটা নারীদের সম্মান করতে জানে। এরপর তার সঙ্গে থাকতে থাকতে তো আরও প্রেমে পড়ে যাই। এবার তুমি বলো তো ছেলেটা কে ছিল? আমি তো পুরাই অবাক, আমার সাথে এত বড় ধোঁকা। তবে আমি আগে থেকেই জানতাম যে শিমলা আমাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু আজকের এমন কথা শুনে ওর প্রতি আমার রেসপেক্ট আরও বেড়ে গেল। এই কথা বলো না কেন? আমাকে ধাক্কা দিয়ে কি ছিল আবার? এই আমি, তুমি আসলে একটা বড় বাটপার। শুধু তোমার জন্য পাটপাট। এইভাবে আমাদের ভালোবাসা শুরু হয়েছিল। দীর্ঘ 5 বছরের রিলেশন ছিল আমাদের। বর্তমান এগুলো বলে আমি একটা জোরে নিঃশ্বাস নিই। ও ভাই, এটা তো পুরো একটা ফিল্মি কাহিনী। তোর কথা শুনে তো বুঝতে পারলাম যে তোরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতি। তাহলে ব্রেকআপ হলো কিভাবে? ভালোবাসতাম না, এখনো ভালোবাসি, আর আজীবন ভালোবেসে যাব। বুঝলাম। কিন্তু এইবার আসল কাহিনীটা বলতো, কি কারণে এমনটা হলো? একটু রেস্ট দরকার, হাঁপিয়ে গেছি। এবার তোর সম্পর্কে কিছু বল, আমি শুনি। আচ্ছা, আমার কথা আর কি বলবো। এই তো কিছুদিন আগে বর্ষাকে বিয়ে করেছি, সবাই মেনেও নিয়েছে। মানে কি? ওই শিমলার মামা? মানে বর্ষার বাবা তোকে মেনে নিয়েছে? আরে বন্ধু, খারাপ মানুষ বেশি সময়ের জন্য এই পৃথিবীতে আসে না। 1 বছর হতে চললো বর্ষার আব্বু মারা গেছে। রাবের কথা শুনে কি বলবো বুঝে পারছি না। একদিন এই শিমলার মামার কারণেই আমার সব কিছু শেষ হয়ে গেছে, আর আজকে সেই এই দুনিয়ায় নেই। বিচার বলতে একটা শব্দ আছে, এটা ভুলে গেলে চলবে? যাক, ভালো হয়েছে। বর্ষার কি খবর? আর তোরা থাকিস কই এখন? আমি আর বর্ষা কিছুদিন হয়েছে ঢাকায় শিফট হয়েছি। সিমলাও আমাদের সাথে ঢাকায় এসেছে। মানে শিমলা এতদিন খুলনাতে ছিল? হুম। তুই আমাদের রিলেশনশিপের সম্পর্কে জানলি কিভাবে? বর্ষা বলেছে। ও, আর তুই এখন কি করিস? আরে কি আর করব, ভেবেছিলাম কিছু করব না, কিন্তু বর্ষার জোরাজুরিতে সিমলার অফিসে জয়েন করতে হচ্ছে। মানে আমাদের কোম্পানিতে? হুম। তাহলে তো ভালোই হলো। এইবার তো আর সিমলার ব্রেকআপের কারণটা বল। সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে। আমি রাফিকে বলতে যাব তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি জান্নাত ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করলাম। ভাইয়া তুমি কোথায়? তাড়াতাড়ি বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? তুই এমনভাবে কথা বলছিস কেন? ভাইয়া আম্মু। কি হলো? আম্মু কি? আম্মু ঠিক আছে তো? ভাইয়া আম্মুর প্রচন্ড জ্বর এসেছে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। আমি একা একা কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি ডাক্তার নিয়ে এখনই আসছি। ওকে ভাইয়া। এরপর আমি ফোন রেখে দিলাম। কি রে, কি হয়েছে? ডাক্তারের কথা বললি যে, সব কিছু ঠিক আছে? বন্ধু, তোর সাথে পরে কথা বলতেছি, আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। আমার শরীরটা বেশি ভালো না। আচ্ছা, বাসায় যা, সমস্যা নেই। আর আমার নাম্বার নিয়ে যা, কোনো সমস্যা হলেই ফোন দিস। আচ্ছা। এরপর রাফির কাছ থেকে ওর ফোন নাম্বার নিয়ে বাসার দিকে রওনা দিলাম। এরপর একটা ডক্টর নিয়ে সোজা আমাদের বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি জান্নাত আম্মুর মাথায় পানি দিচ্ছে, আর আম্মুর মাথায় গায়ে প্রচণ্ড জ্বর, যার কারণে আম্মুর জ্ঞান নেই। এরপর ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে আম্মুকে চেক করে চলে গেল। আমি ডাক্তারকে এগিয়ে দিয়ে আম্মুর জন্য ওষুধ আনতে চলে গেলাম। এরপর বাসায় এসে দেখি জান্নাত আম্মুর পাশে বসে আছে। আমাকে দেখে জান্নাত আমার কাছে চলে এলো। ভাইয়া তুই এসেছিস? ডাক্তার কি বলেছে তোকে? আম্মুর কিছু হবে না তো? ধুর পাগলি, এটা সামান্য একটা জ্বর, এতে আমার কিচ্ছু হবে না। ভাইয়া আমি না খুব ভয় পেয়ে গেছিলাম। এতটাই ভয় পেয়ে গেছিলি যে আমাকে ফোন করে তুই বলার বদলে তুমি বলে ডেকেছিলি? আমার যা ইচ্ছে হয় আমি তাই বলে ডাকবো, দরকার হয় আপনি বলবো, তাতে তোর কি? মাপ চাই আপু, তুই আর বেশি কথা না বলে আম্মুর জন্য খাবার নিয়ে আয়, ওষুধ খাওয়াতে হবে আম্মুকে। ওকে ভাইয়া। জান্নাত আম্মুর জন্য খাবার আনতে চলে গেল। আমিও আম্মুর রুমে গিয়ে আম্মুর মাথার কাছে বসে পড়লাম আর আম্মুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখনই আম্মুর ঘুম ভেঙে গেল। আম্মু, এখন কেমন লাগতেছে? ভালো। জান্নাত কোথায়? তোমার জন্য খাবার আনতে গেছে। ও। এরপর জান্নাত আম্মুর জন্য খাবার নিয়ে এলো। আমি নিজেই হাতে আম্মুকে খাইয়ে দিলাম। এরপর নিয়ম অনুযায়ী আম্মুকে ওষুধ খাইয়ে দিলাম। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। আমি আর জান্নাত এখনও আম্মুর পাশে বসে আছি। জান্নাত, তুই এবার তোর রুমে গিয়ে ঘুমিয়ে পড়,
আমি আম্মুর পাশে আছি। না ভাইয়া, তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমি আম্মুর কাছে থাকি। তোর কালকে কলেজ আছে, বেশি কথা না বলে রুমে গিয়ে শুয়ে পড়। আচ্ছা ভাইয়া, আর কোনো সমস্যা হলে আমাকে ডাক দিস। ওকে। জান্নাত চলে যাওয়ার পরে আমি আম্মুর বিছানার পাশে একটা চেয়ারে বসে পড়লাম। রাত 1টার সময় আম্মুর আবার খুব জ্বর আসে। জান্নাতকে ডেকে আর ডিস্টার্ব করি নাই। আমি একাই আম্মুর মাথায় জলপট্টি দিতে থাকলাম। এক সময় আম্মুর জ্বর কমে যায় আর আমিও ঘুমিয়ে যাই। সকালবেলা আম্মু ডাকে ঘুম ভেঙে যায়। কাল রাতে চেয়ারে বসেই ঘুমিয়ে গিয়েছিলাম। আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু এখন অনেকটা সুস্থ। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আম্মুকে একটু খুশি খুশি লাগতেছে। তাই আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু এখন কেমন লাগতেছে তোমার? ভালো, খুব ভালো। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি জান্নাতকে খাবার বানাতে বলি। তার কোনো দরকার নেই, জান্নাত আমার কাছে এসেছিল, ও রান্না সব কমপ্লিট। তুই ঘুমিয়েছিলি, এই জন্য আমরা কেউ ডাকি নাই তোকে। আচ্ছা, আমি আবার রুমে যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া, তোর অফিস নেই আজকে? আম্মুর মুখে অফিসের কথা শুনে আমার মনে পড়ে গেল আজকে তো আমার অফিসে জয়েন করার কথা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:45 বেজে গেছে। ও শিট, আম্মু আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। আমি এটা বলেই আমার রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলাম। কোনো মতে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে নিচে আসি। নিচে এসে দেখি জান্নাত আর আম্মু বসে আছে। আমাকে দেখে জান্নাত বলল, ভাইয়া এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছিস? খাবারগুলো খেয়ে যা। জান্নাত, আমার হাতে একটুও সময় নেই, বাইরে গিয়ে খেয়ে নেব। আসি আম্মু। আর কাউকে কিছু বলতে না দিয়ে বাইরে চলে এলাম। ভাগ্য ভালো ছিল যে একটা রিক্সা পেয়েছি। আপনারা ভাবতেছেন আমি এত তাড়াহুড়ো করতেছি কেন, তাই না? আসলে সিমলা যে রাগী, তার উপরে আমি আবার তার এক্স, বুঝতেই পারতেছেন কি হতে পারে। কিন্তু শেষ রক্ষা হলো না, অফিসে আসতে 30 মিনিট লেট হয়ে গেল। আমি তাড়াতাড়ি অফিসের ভিতরে চলে গেলাম। অফিসের ভিতরে ঢুকে দেখি রাফিও এসেছে আজকে। আমি ওকে একটা হাই বলে আমার কেবিনের দিকে চলে গেলাম, কিন্তু আমার চাবিতে কেবিনের দরজা খুলছে না। তাই আমি পিয়ন চাচাকে ডাক দিলাম, চাচা এই দরজার লকে কি সমস্যা হয়েছে নাকি? খুলতেছে না কেন? স্যার, ম্যাডাম আপনাকে তার কেবিনে যেতে বলেছে, আর এই দরজার চাবি ম্যাডামের কাছে। আচ্ছা, আমার কেমন যেন একটু মনে হলো আমি যে একটু লেট করে এসেছি, এটা কি সিমলার টের পেয়ে গেল নাকি? আমি মনে মনে একটা ভয় নিয়ে সিমলার কেবিনের সামনে গেলাম। ম্যাম, ভেতরে আসবো? ম্যাম, আপনি আমাকে ডেকেছিলেন? আপনি অফিসে লেট করে আসলেন কেন? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো ম্যাম। আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ আর কিছু বলার আগে আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল শিমলা। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে নিলাম। আপনি কি মনে করেছেন আপনাকে এই অফিসে আরেকবার সুযোগ দিয়েছি, এর মানে এই না তো যে আপনি আপনার ইচ্ছে মতো অফিসে আসবেন? ম্যাম, আসলে আমার আম্মু। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। এরপর থেকে অফিসে লেট করে আসলে এর থেকে বড় কিছু আপনার জন্য অপেক্ষা করতে থাকবে, বিষয়টা মাথায় রাখবেন। আচ্ছা ম্যাম। এরপর শিমলা আমার দিকে কতগুলো ফাইল এগিয়ে দিয়ে বলল, এই নিন, এই ফাইলটা আজকে কমপ্লিট করে দেবেন, আর বাকিগুলো 2 দিনের ভেতরে আমার চাই। এতগুলো ফাইল দেখে তো আমি শেষ। এতগুলো ফাইল কমপ্লিট করতে আনুমানিক 7 দিনের বেশি লাগবে, আর সেগুলো নাকি আমি 2 দিনে কমপ্লিট করে নিব। ম্যাম, এতগুলো ফাইল 2 দিনে কিভাবে করে দিব? ওকে, তাহলে আপনি চাকরি ছেড়ে দিতে পারেন, নো প্রবলেম। এবার আর কিছু বলতে পারলাম না, চুপচাপ ফাইলগুলো নিয়ে চলে আসতে লাগলাম। তখনই কেবিনের বিষয়টি মনে পড়ল, তাই আমি আবার পিছে ফিরে ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাম আমার কেবিনের চাবিটা যদি দিতেন। ওটা আপনার কেবিন ছিল, কিন্তু এখন থেকে আপনি সব স্টাফদের সঙ্গে বসে কাজ করবেন। কিন্তু ম্যাম, আমি যে কোম্পানির ম্যানেজার, আর ওই কেবিনটা তো ম্যানেজারের জন্য। কে বলেছে আপনি আমার কোম্পানির ম্যানেজার? আগে ছিলেন, কিন্তু এখন তো আপনি আমার পিএস হিসেবে জব করছেন। সিমলার কথা শুনে আমি অনেক বেশি অবাক হলাম। ম্যাম, তাহলে এই কোম্পানির ম্যানেজারকে? এখনো কাউকে বানাইনি, পরে ভেবে দেখব। ওকে। এরপর আমি মন খারাপ করে সিমলার কেবিন থেকে বের হলাম। অফিসের সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমি কাউকে কিছু না বলে ফাঁকা ডেস্ক খুঁজতে লাগলাম। রাফির পাশেই শুধুমাত্র একটা ফাঁকা ডেস্ক আছে, এটাই মনে হয় আমার ডেস্ক। আমি সেখানে ফাইলগুলো রেখে চেয়ারে বসে কিছুক্ষণ আগের ঘটনা ভাবতে লাগলাম। তখনই রাফি, শ্রাবণ, তোর মুখ লাল হয়ে আছে কেন? কেউ থাপ্পড় দিয়েছে নাকি? না,
এমনিতেই। ও, তা এতগুলো ফাইল নিয়ে কি করবি? এরপর রাফিকে সব কিছু খুলে বললাম, থাপ্পড়ের ঘটনা বাদে। বন্ধু, আমার মনে হয় কি জানিস? তোর আবার কি মনে হয়? শিমলা মনে হয় তোর উপরে খুব রেগে আছে, যার কারণে তোর সাথে এমন আচরণ করতেছে। আমি বলি কি, তুই ওর কথায় কিছু মনে করিস না। 2 দিন পরে সব ভুলে গিয়ে দেখবি তোকে আবার আপন করে নেবে। আমিও তাই ভাবতেছি। হারামি, তোর কারণে তো শিমলা মরতে মরতে বেঁচে গিয়েছে। রাফির এমন কথায় আমি অনেক অবাক হলাম। আমি আবার কি করলাম যার কারণে রাফি আমাকে এমন বলতেছে? তাই আমি রাফিকে জিজ্ঞেস করলাম, মানে আমি কি করেছি আবার? আগে তুই কালকের অসমাপ্ত কাহিনী আমাকে সব খুলে বলবি, তারপরে আমি বলবো। ধুর বাল, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোকে সময় করে বলবানি একদিন। আর শ্রাবণ আন্টির কি অবস্থা এখন? এখন একটু সুস্থ। এরপর আমি কাজ করতে লাগলাম, কারণ হাতে প্রচুর কাজ। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল, কিন্তু আমার কাজের চাপে কিছুই মনে নেই। সকালবেলাও কিছু খাইনি, আর এখন দুপুর হতে চললো। রাফির ডাকে কাজ থেকে উঠে ওর সাথে ক্যান্টিনে গেলাম। সেখানে গিয়ে আসিফের সাথে দেখা। কিরে বন্ধু, যা শুনলাম তা কি ঠিক নাকি? ভাই, ম্যানেজার থেকে সোজা পিয়ে। বোঝো এবার ঠেলা। এক্সের অফিসে চাকরি করার মজা কি? আসিফ, একদম হাসবি না বলে দিচ্ছি তোকে কিন্তু। ওকে, আর হাসবো না। কিন্তু তোর পাশে এটা কে? এনাকে তো চিনলাম না। ও, মনে ছিল না। এই হচ্ছে রাফি, আমার ছোটবেলার ফ্রেন্ড। তোকে একটা গল্পে বলেছিলাম না যে রাফি আমার স্কুল অ্যান্ড কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড ছিল। ও, এই সেই রাফি। হ্যালো ব্রো, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, তুমি? ধুর মিয়া, শ্রাবণ আমার বন্ধু, আর তুমি শ্রাবণের বন্ধু, মানে আমিও তোমার বন্ধু। সো কিসের তুমি, অনলি তুই। আচ্ছা। এই, তোরা গল্প পরে কর, তাড়াতাড়ি খাওয়া দাওয়ার কাজ শেষ করে ডেস্কে চল, অনেক কাজ আছে। আচ্ছা মামা, এত ব্যস্ত হলে চলবে? এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমার ডেস্কে এসে কাজ করতে লাগলাম। দেখতে দেখতে অফিস ছুটি হয়ে গেল, সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে। তখন আমার সামনে রাফি এসে বলল, বন্ধু চল বাসায় যাই। চল, আমিও বাসায় যাব। তোরা যা, আমি ম্যামের সাথে কথা বলে আসতেছি। ওরা দুইজন আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে গেল। সিমলার দেওয়া কাজটা 80% কমপ্লিট হয়েছে। এত কম সময়ে কাজ করা অসম্ভব প্রায়। তাই আমি 80% কমপ্লিট করা ফাইল নিয়ে সিমলার কেবিনের সামনে গেলাম। কেবিনের সামনে গিয়ে আমি বাইরে দাঁড়িয়ে বললাম, ম্যাম, ভিতরে আসবো? সিমলা আমার দিকে না তাকিয়েই বলল, আসুন। এরপর আমি সিমলার সামনে গিয়ে বললাম, ম্যাম, এই যে আপনার ফাইল। মানে এই ফাইলের কাজ সম্পূর্ণ শেষ? জি না ম্যাম, আসলে আমি। আর কিছু বলার আগেই ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আমি কোনো কিছু না বলে সিমলার দিকে তাকিয়ে রইলাম। আপনাকে কি বলেছিলাম আমি, আমার অফিসে কোনো ফাঁকি দেওয়া যাবে না, আর আপনি এই ফাইলের সম্পূর্ণ কাজ না করে আমার সামনে এসেছেন। খুব জোরে বলল কথাগুলো। ভাগ্যিস অফিসে কেউ ছিল না, তা না হলে আমার মান সম্মান বলতে কিছুই থাকতো না। ম্যাম, আপনি একটু বোঝার চেষ্টা করুন, এত জটিল একটা ফাইল আমি কি করে এত কম সময় তৈরি করে দিব? আপনি তাহলে অফিসে আসেন কি করতে? লাঞ্চ টাইমে তো ঠিকই দেখলাম হাসাহাসি করতেন। আমি কিছু বুঝি না, আপনি এখন এই ফাইলটা সম্পূর্ণ করে দেবেন। কিন্তু ম্যাম, অফিস তো ছুটি হয়ে গেছে, সবাই বাসায় চলে গেছে। তাতে আপনার কি? তাদের কাজ হয়ে গেছে তাই তারা চলে গেছে, আপনার কাজ হয়নি, আপনি এখন যেতে পারবেন না। এই ফাইলটা আমার এখনই চাই। আমি বুঝে গেছি, এখানে কথা বলে কোনো লাভ হবে না। সিমলা ইচ্ছা করে আমার সাথে এমন ব্যাপার করছে, আমিও দেখি কতদিন পারে এমন করতে। আমি আর কোনো কথা না বলে ফাইলটা নিয়ে সিমলার কেবিন থেকে বের হতে যাব, তখনই সিমলা আবার আমাকে ডাক দিল। আর হ্যাঁ, একটা কথা যেন মাথায় থাকে, অফিসে ঠিক সময়ে আসতে হবে প্রত্যেক দিন, আর কাজ ঠিকভাবে না করলে কিন্তু কিছুক্ষণ আগের মতো থাপ্পড় খেতে হবে। সো বি কেয়ারফুল। আমি কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে এলাম। ভীষণ রাগ হচ্ছে সিমলার উপরে। আমি কি এমন করেছি যার কারণে আমার উপরে এত অত্যাচার শুরু করেছে? কি জানি কতদিন এভাবে থাকতে হবে। আমি মনে মনে সিমলাকে অনেক গালি দিয়ে আমার ডেস্কে বসে কাজ করতে লাগলাম। সিমলার কেবিনের দরজা খোলা, যার ফলে আমার ডেস্ক থেকে সিমলাকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। কার সাথে যেন হেসে হেসে ফোনে কথা বলছে। একটু আগে আমার সাথে কি বাজে ব্যবহার করলো, আর এখন দেখো কি সুন্দর হেসে হেসে কথা বলতেছে। এরপর আমি আমার কাজে মন দিলাম। কাজটা কমপ্লিট করতে বিকেল 5টা বেজে যায়। তখনই আমার ফোনে একটা কল আসে। আমি তাকিয়ে দেখি আম্মু ফোন দিয়েছে।
ইস, আমার তো মনেই ছিল না যে আমি এখনো বাসার বাইরে। আম্মু নিশ্চয়ই চিন্তা করছে, তাই আমি তাড়াতাড়ি ফোন রিসিভ করলাম। হ্যালো আম্মু। কি রে, তুই কোথায়? বাসায় আসিস না কেন? তোর অফিস তো সেই কখন ছুটি হয়েছে। আম্মু, অফিসে জরুরি একটা মিটিং পড়ে গেছে, আজ তো একটু লেট হবে। ও, ঠিক মতো খাবার খেয়েছিস তো দুপুরে? আম্মু, এখন রাখতেছি, তোমাকে পরে ফোন দিচ্ছি। ফোন কেটে দিয়ে সামনে তাকিয়ে দেখি শিমলা আমার সামনে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল করে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম,